এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন রায়হান আনোয়ার সিলেট থেকে। রায়হান আমাদের সাথে তার নানাবাড়ি এলাকার একটি মিথ শেয়ার করেছেন এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন ঘটনাটি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করি। আমি চলে যাব রায়হানের পাঠানো ঘটনায়। রায়হানের নানাবাড়ি সিলেটের নদী অঞ্চলে, যেখানে নদী আছে সেই অঞ্চলের কোনো এক জায়গায় আশেপাশে বেশ সুন্দর টিলা এবং পাহাড় ঘেরা এবং গাছগাছালিতে ভরা সেখানকার মানুষ নদী কেন্দ্রিক জীবনযাপন করে। মানে অনেকেই ছিল নদী থেকে পাথর তুলে তাদের জীবন কাটতো, আরো মানুষ ছিল যারা মৎস্যজীবী ছিল, তো তারা সেই এলাকায় বসবাস করত। তো সেইখানে তখন এক যুবক বসবাস করত যার নাম ছিল বরকত। এবং বরকত সেখানে তার কাজ ছিল সেখান থেকে পাথর সংগ্রহ করে সে নিয়ে যেত। এটা তার পৈতৃক কাজ, তার বাবাও এই কাজ করতেন। বরকতের বাবার সাথে ছোটকাল থেকেই যেতেন সেখানে, কিশোর বয়স থেকেই তিনি বাবার সাথে পাথর সংগ্রহ করতেন এবং তাদের আরো আত্মীয় স্বজন ছিল, তার বন্ধু ছিল। বরকতের সবচেয়ে কাছে যে বন্ধু তার নাম ছিল লিয়াকত, সেও এই একই কাজ করত, পাথর সংগ্রহ করত। যাই হোক, বরকতের বাবা এক সময় বৃদ্ধ হয়ে যায়, তিনি ঠিক মতো কাজ করতে পারেন না, তার বয়স অনেক হয়ে যাওয়ার ফলে তিনি আর নদীতে যেতে পারতেন না। তা গেলেও খুব পরিশ্রম করতে পারতেন না, কারণ এই কাজটা নাকি অনেক পরিশ্রমের। পানিতে ডুব দিতে হয় এবং ডুব দিয়ে যে পাথর খুঁজে খুঁজে নিয়ে আসতে হয় এবং সেগুলোকে উঠায় রাখতে হয় পাশে। তো অনেক পরিশ্রমের ব্যাপার, অনেকক্ষণ দম আটকে রাখতে হয়। তো বৃদ্ধ হয়ে গেলে এই কাজটা সম্ভব হয় না। তো যাই হোক, বরকতদের যেহেতু পূর্বপুরুষের কাজ এটা, বরকতের বাবা দাদা তারা এই কাজ করতেন, তো বরকতও এই কাজই করতেন। তার বন্ধু লিয়াকতও তার সাথে যেত এবং সেও গিয়ে এই কাজ করত। তো প্রথম দিকে বরকত যখন নাকি কৈশোরে ছিল তখন সে তার বাপের সাথে যে এই পানির নিচ থেকে পাথর উঠিয়ে রাখতো এবং সেখানকার কোন একজন মানুষ যাকে তারা আলাদা টাকা দিতে হতো, সেই মানুষটা নৌকা নিয়ে আসতো, এনে তাদের পাথরগুলো উঠিয়ে নিয়ে যেত। তার বিনিময়ে তাদেরকে টাকা দিতে হতো, তাদের যখন পাথর বিক্রি হতো টাকা দিতে হতো তাদের, যেহেতু নৌকা দিয়ে ট্রান্সপোর্ট করেছে এই কারণে বরকতদের ইনকামের একটা অংশ তাকে দিয়ে দিতে হতো। তো বরকত সবসময় আলাপ করতো লিয়াকতের সাথে যে আমিও একসময় নৌকা কিনবো, কারণ এটাতে আসলে অনেকগুলো টাকা চলে যায়। আর নৌকা হলে সুবিধা হচ্ছে, এই লোকের নৌকায় যখন তুলে নিত তারা একটা ডিস্টেন্সে যাওয়ার পরই তারা সেখানে গিয়ে এগুলো বিক্রি করে দিতে হতো। সেখানে বিশাল আরো বড় নৌকা থাকতো, তারা তুলে নিত পাথর। তো বরকত যদি চিন্তা করেছিল, সে শুনেছে যে আরো সামনে আরো দূরে গেলে আরো ভালো দাম পাওয়া যায় পাথরের, যাদের নিজের নৌকা আছে তারা এই কাজটা করতে পারে। তো বরকত সবসময় এই ইচ্ছা থাকতো যে কিভাবে নৌকা কিনবে, সে তার বন্ধুকেও বলতো। তো তার বাবার যখন বয়স হয়ে গেছে, তার বাবা তো আর পারে না, তো বরকত খুব কঠিন পরিশ্রম শুরু করে। সে প্রতিদিনই যে অনেক পাথর তোলে এবং পাথর তুলতে তুলতে এক সময় সে তাদের আরেকটা জায়গায়, তাদের জায়গা ছিল কিছু, সেগুলো বিক্রি করায় তার বাবাকে দিয়ে বিক্রি করায়, সেটা নৌকা কেনে। নৌকা কিনে বরকত তো মহা খুশি, সে একেবারেই খুবই খুশি হয়ে যায়। সে চিন্তা করে যে এখন আমাকে পায় কে। যে তার বন্ধুকে লিয়াকতকে বলে যে তুই আমার সাথে চলবি, কোনো সমস্যা নাই, তোর কোনো ভাড়া লাগবে না, আমরা দুজন পাথর নিয়ে এখান থেকে যাব, গিয়ে এগুলো বিক্রি করব এই। তো যাই হোক, লিয়াকত খুশি এবং বরকত এবং লিয়াকত দুইজন মিলে পাথর তোলার কাজ শুরু করে দেয় একদম কন্টিনিউয়াসলি, এবং তাদের নৌকায় করে সেগুলো তারা ট্রান্সপোর্ট করে দূরে নিয়ে যায়। এরকম যখন করছে, তারপরে বরকত একসময় শুনলো যে তারা যেখান থেকে পাথর সংগ্রহ করতে আগে সেই জায়গাটা খুব কমন হয়ে গেছে, ওইখানে অনেক মানুষ তাদের সাথে একই কাজ করে। তো সুন্দর মাপ মতো পাথর, বড় পাথর, এগুলো তাদের পছন্দ মতো যে পাথরগুলো যেগুলো দাম বেশি, সেগুলো খুব একটা এখানে পাওয়া যায় না, কারণ কম্পিটিশন থাকে। তো চিন্তা করলো আরো দূরে যাবে, এবং বরকত একটা জায়গার নাম শুনেছে, ওই জায়গায় নাকি অনেক পাথর এরকম আছে, এরকম বয়ে আসে পানিতে, নদীতে, এবং সেখান থেকে সেগুলো কালেক্ট করা যেতে পারে। ওইখানে এত মানুষও জানা, যেহেতু সবার তো নৌকা নাই অত দূর পর্যন্ত যাওয়ার জন্য। তো বরকত লিয়াকতকে বলে যে চল আমরা অমুক জায়গায় গিয়ে ওখান থেকে পাথর তুলি। তো লিয়াকত বলে যে অসুবিধা নাই, চল আমরা যাই। তো দুইজনে একদিন নৌকা নিয়ে বের হয় এবং সাথে তাদের জরুরি জিনিসপত্র যা যা আছে, দড়ি ইত্যাদি ইত্যাদি এগুলো থাকা লাগে, সেগুলো নিয়ে তারা যায়। এবং যেতে যেতে দেখতেছে যে নদীটা গেছে সামনে দিয়ে, একদম এঁকে বেঁকে চলে গেছে, পেছনে অনেক পাহাড়। আর ওই অনেক বছর আগে তখন আসলে এত এই সীমান্তর পাহাড় আর এই ব্যাপারগুলো এরকম ছিল না আসলে। তো গিয়ে এক জায়গায় তারা দেখে যে আসলে এই জায়গায় বেশ খরস্রোতা, এখানে বেশ পাথর আছে, বোঝা যাচ্ছে যে এখানে অনেক পাথর এখানে। তো বলে যে এই জায়গায় তো নৌকা কিভাবে রাখবে, নৌকা একেবারে তারা পাড়ে নিয়ে একেবারে একটা জায়গায় একদম উঠাই দিয়ে, ডাঙায় উঠায়, সে জায়গায় তারা নৌকাটায় কিলক করে দেয়। তাদের অ্যাঙ্কর ছিল, অ্যাঙ্কর মেরে সেখান থেকে নেমে দুই বন্ধু
পাথর সংগ্রহে ব্যস্ত হয়। এক একজন ডুব দিয়ে যায় এবং নিচ থেকে মানে দেখা যাচ্ছে স্বচ্ছ পানি একদম টলটল করতেছে, নিচ দিয়ে সাঁতরে সাঁতরে যায় যে পাথর এরকম কালেক্ট করে করে আনতেছে। তো তারা ওখানে যখন পৌঁছাইছিল তখন অলরেডি দুপুর গড়ায় গেছে, বিকাল হয়ে গেছে। তো এই পাথর তুলতে তুলতে একটা সময় তারা যে কখন একেবারে সন্ধ্যা হয়ে গেল, মানে তারা নেশায় পেয়ে বসছে, ভালো পাথর পাচ্ছিল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, মানে একেবারে বেলা শেষ হয়ে গেছে, এটা তাদের আর খেয়াল নাই। তো বরকত শেষবার তখন চিন্তা করলো এবার ডুব দিবে। সে চিন্তা করলো যে এইবার আমি আলো দিয়ে একটা পাথর তুলে আর আজকের মতো না, আর নৌকাও জায়গা হবে না এত তোলার। তো সে ডুব দেয়। তো ডুব দিয়ে যাচ্ছে, পানির নিচটাও বেশ অন্ধকার হয়ে গেছে এবং এই আলোর মাঝেও মানে আকাশ তখন অন্ধকার হয় নাই, মানে নীলচে একটা আলো আকাশে, মানে সূর্য ডুবে যাচ্ছে, আকাশটা নীল এবং এই পাশে লালচে সূর্য ডুবার একটা আভা দেখা যাচ্ছে, পানির নিচেও বেশ অন্ধকার অন্ধকার ভাব। এর মাঝে সে একটা পাথর সরানোর পর দেখে বালির নিচে একটা কিছু ঝকমক করে উঠলো সাদা রঙের, মানে বেশ সাদাটে রঙের, বেশ সুন্দর, মানে কতগুলো ফুলের মতো কারুকাজের মতো দেখলো সে। তো বরকত মানে চিন্তা করছে এটা কি, সে হাত দিয়ে এরকম বালি সরাচ্ছে, ভালো মতো বালি সরাচ্ছে, মুখ দিয়ে শ্বাস চলে যাচ্ছে, অনেকক্ষণ সময় হয়ে গেছে এরকম করতে করতে, কারণ বেশ গভীরে গেছে কিন্তু সে। তো সরাতে সরাতে সে দেখলো একটা বাক্সের মাথা দেখা যাচ্ছে, বেশ চারকোনা একটা বাক্স এবং কারুকাজ করা, চারকোনা মানে একটু উপরের দিকটা একটু উঁচু এবং তার মধ্যে অসংখ্য কারুকাজ করা, ফুলের কারুকাজ। তো বরকত মানে তাড়াতাড়ি বালি সরালো, তাড়াতাড়ি বালি সরাচ্ছে দুই হাত দিয়ে, তার দমও বন্ধ হয়ে আসতেছে, সে হাত দিয়ে টেনে ওঠানোর চেষ্টা করলো, তো সে পারলো না, সে উঠে আসলো উপরে, উঠে জোরে শ্বাস ছাড়লো, নিঃশ্বাস নিল, দেখলো যে আকাশে যে চাঁদ দেখছিল চাঁদটা আরো ব্রাইট হয়েছে, মানে আলো আরো কমে গেছে এবং নীলচে আকাশ আরো অন্ধকার হয়ে যাচ্ছে। আবার জোরে দম নিয়ে আবার নেমে গেল একই জায়গায় সে। তো গিয়ে দেখলো বাক্সটা তখন আছে, হালকা দেখা যাচ্ছে, আকাশের আলো পড়ছে, যেহেতু পানি তো খুব টলমলা, এর নিচে আলোটা আসতেছে। তো বরকত যে তাড়াতাড়ি ওখানে যে বালি জোরে জোরে সরায়, চারপাশ থেকে বালি সরায় বাক্সটাকে টানলো, টেনে নাড়াতে পারতেছে না, অনেক কষ্ট, মানে অনেক কষ্ট। সে আবার উঠে আসলো, আবার ডুব দিল সে তৃতীয়বার, এবং যে এইবার যে সে মোটামুটি জোরে টেনে বাক্সটাকে আলগা করে ফেললো এবং পানির নিচে তেমন একটা ভার না বাক্সের, সে মোটামুটি হাত দিয়ে এরকম করতে করতে পানির নিচ থেকে বাক্সটাকে তুলে নিয়ে মাথা তুললো নিচে, জোরে শ্বাস নিল। তো লিয়াকত ওই পাশে সে দেখতেছে যে কতগুলো পাথর তুলে লিয়াকত তখন নৌকার দিকে যাচ্ছে। তো সে বলতেছে এর মাঝে কিন্তু তারা যতবারই পাথর নিচে এগুলো নৌকাতে লোড করছে বেশ কিছু। তো সে এখান থেকে ডাকতেছে লিয়াকতকে জোরে জোরে। লিয়াকত তাকালো, তার দিকে খুব ক্লান্ত বোঝা যাচ্ছে। তো লিয়াকত এসে বললো কি হয়েছে? তো বললো দেখ কি পাইছি। সে পানির তল দিয়ে টেনে টেনে আনলো, ক্লান্ত খুব, বলে হাত লাগা আমার সাথে। তো লিয়াকত নেমে আসলো অনিচ্ছা সত্ত্বে, এসে হাত দিয়ে বলে এটা কি? তখন আকাশে কিন্তু মানে দিনের আলো প্রায় নিভে গেছে, হালকা নীলচে আলো, চাঁদের আলো চারিদিকে ছড়ায় পড়ছে বনভূমিতে। লিয়াকত বলছে এটা কি? আরে বেটা এটা পাইছি পানির তলে মাত্র। তো লিয়াকতেরও চোখ বড় বড় হয়ে গেছে। একটা মানে বাক্স দেখে মনে হচ্ছে সাদাটে রং, উপরে কাঠ ঠিক না, এটা সম্ভবত হাতির দাঁত টাইপের কিছু হবে। তো তারা এটা বুঝতেছে না এটা কিসের। তো নিয়ে ওইটাকে নৌকায় উঠালো, উঠায় তারা দেখতেছে কি ব্যাপারটা, এবং সেই বাক্সটা মানে একেবারে অন্যরকম, মানে তাদের দেখা কিছুর সাথে মিল নাই বাক্সের। তারা অনেক বাক্স দেখছে, এরকম বাক্স দেখে নাই কখনো। তো বাক্সটাকে দেখলো খোলার কোনো উপায় আছে নাকি। তো এরকম যখন খোলার উপায় খুঁজতেছে, তারা দেখলো যে ওইখানে একটা ছোট্ট ছিদ্রর মতো আছে, এখানে কোনো একটা চাবি টাইপের কিছু ঢুকবে, যে চাবি তাদের কাছে নাই, এবং সেখানে কিছু কথা লেখা সেই ছিদ্রের নিচে। সেই কথাগুলো দেখে তারা বুঝতেছে না যেটা কোন লেখা। তবে বরকতের মনে হলো যে সে এই ধরনের লেখা কোনো মন্দিরে দেখছে, মানে মন্দিরের গায়ে যেভাবে যে ভাষায় লেখা থাকে, মানে সংস্কৃত ভাষা আর কি। তো সে বরকত মনে করতেছে সে দেখছে কোথাও, সে এক সময় তার বাবার সাথে দূরে গেছিল নৌকায় করে। তো তখন সেখানে মন্দিরে হচ্ছিল, তখন মানে তাদের কোনো অনুষ্ঠান হচ্ছিল, সেখানে সে আসার সময় দেখছে যে এই ধরনের অ্যালফাবেটে লেখা। তো সে বুঝতে পারতেছে এটা মানে এটা কোনো ভাষা আর কি, সংস্কৃত ভাষা। তো সে ওই তার সাথে লিয়াকতকে বলতেছে যেটার মধ্যে কি লেখা, আর এই চাবি পাবো কইলে এটা খোলার, চাবি কার কাছে আছে? তো লিয়াকত বলতেছে তো জানি না কি আবার। তো বরকত বলতেছে এটা নিয়ে তো আসলে কোনো ব্যাপারে নিশ্চয়ই মূল্যবান কিছু, আর ভিতরে মনে কিছু আছে। তো তোরে ঝাঁকি দেওয়ার চেষ্টা করলো দুজন, দেখলো কড়কড় করে কিছু শব্দ হলো, আর কিছু না, মানে চকচক করতেছে ভিতরে। তো বরকত বলতেছে আমি শুনছি এরকম জায়গায় স্বর্ণ মুদ্রা থাকে, স্বর্ণের পাওয়া যায়, অনেক কথা। বরকত লিয়াকত বলতেছে তুই কেমনে বুঝলি? আয় ভাঙে ফেলি এটারে। আরে না বেটা ভাঙা যাবে না, পাথর দিয়ে গায়ে দিলে ভেঙে যাবে। লিয়াকত বলতেছে আরে না ভাঙা যাবে না, এই বাক্সেরও মূল্য আছে নিশ্চয়ই, এই লেখা দেখছিস। তো এক কাজ করি আমরা এটা নিয়ে ইসে যাই,
মানে কালকে ওই ওই দূরের ওই মন্দির আছে, ওখানে যাই, ওখানে পুরোহিতকে দেখালে পরে উনি বলতে পারবে এটা কি। তো লিয়াকত বলতেছে, এটা তুই যে দেখাবি এটা বলবে না, তুমি কোথায় পাইছো, রেখে দিলে তোর কাছ থেকে, তো পাবো না। আমি দিব কেন, আমি পাইছি না এটা, আমি কেন দিব? ওনাদের নিতে হয়, আমাকে এটার মূল্য দিতে হবে। হ্যাঁ, মূল্য দিয়ে তারপর নিবে। পানির তল থেকে এরকম পাওয়া গেছে, দেখি না, তো উনি পড়তে পারবে এটা, যেহেতু আমি লেখা দেখছি। এই কথাবার্তা বলে তারপরে তারা ওই এসে ওই বাক্স নিয়ে, তো বলে যে কালকে কখন যাবি, জিজ্ঞেস করতেছে লিয়াকত। বলে চল আমরা আগে নৌকা ভাসাই। তো নৌকা তখন অলরেডি জোয়ারে পানি আসছে, এর মধ্যে পানিটা অনেকটাই নৌকা হয়ে গেছিল। তো দুই বন্ধু প্রচন্ড ঠেলে নৌকাটাকে আবার পানিতে নামালো। নৌকা অনেকটা ডুবে গেছে, পাথর অনেক তোলা, ঘাম বের হয়ে গেল দুজনের, কারণ পাথর তুলে রাখছিল অনেক তারা নৌকার ভেতরে। তো যাই হোক, তো মোটামুটি একটু ঠেলতে, জোয়ারে পানি আসছে যেহেতু, একটু ঠেলতে গায়ের জোর দিয়ে নৌকা নামছে পানিতে। তো দুজন উঠে নৌকা বাওয়া শুরু করলো দুজনই, এবং বলতেছে যে কখন যাবি। লিয়াকত বলতেছে ভোরবেলা যাইতে হবে, আর্লি মানে সকালবেলা, মানে সকালের দিকে চলে যেতে হবে, খুব ভোরে। যদি ভোরে না যাই তাহলে ওখানে যে পৌঁছাইতে পৌঁছাইতে আবার আসতে আসতে তো অনেক সময় হয়ে যাবে, রাত্রেবেলা রাত হয়ে যাবে, সমস্যা। লিয়াকত বলে তাহলে এক কাজ করবো না, আমি ভোরবেলা তোর বাসায় চলে আসবো না। মানে কখন? বলে আজানের পরপর চলে আসবো না। মানে ঠিক আছে। তো বলে দুইজনে আসে, এসে তারা ওই দিন ওই পাথরটা, অলরেডি রাত হয়ে গেছে, যেখানে পাথর জমা দেয় সেই জায়গাও মানুষজন প্রায় নাই। তো সে পাথরগুলো তাদের নামায় আনলোড করে তারা চলে যায় বাসায়, ব্যাক করে আসে। এসে বাক্সটা নিয়ে বরকত যায় তার বাসায়, যে দুজনেই ট্রেনে নিছিল। বরকত তার বাসায় ঢুকে যায়, লিয়াকত তার মতো চলে যায়। তো বরকত বাসায় যেয়ে তার বাসার মধ্যে তার বাবা তো বৃদ্ধ, তার মাও বৃদ্ধ, দুজনই বৃদ্ধ। তো দুজনের সাথে একটু গল্প গুজব করে সে বাক্সটাকে তার ঘরের কোনায় রেখে ঢেকে দেয়। বাবা মাকেও বলে না এটা কি পাইছে কি, তো বলে সে ঘুমাতে চলে যায় তার মতো। তো অনেক এরকম রাত পর্যন্ত সে বিভিন্ন জিনিস চিন্তা করতে থাকে, যে কখন যাব, কিভাবে যাব, কোথায় যাবো, এগুলো চিন্তা করতে করতে এক সময় তার ঘুম এসে যায়। তো ঘুমাইছে অনেকক্ষণ পর, মানে তার আসলে বুঝ নাই কখন, হঠাৎ করে সে তার বাসার বাইরে ডাক শুনে, যে বরকত, এই বরকত, এরকম করে ডাকতেছে। তো সে উঠে উঠে চোখ কচলায়, উঠে চিন্তা করে যে আরেকবার শোনার চেষ্টা করে, কে, কোনো কথা নাই। তো সে আস্তে করে হেঁটে যায়, যে তাদের দরজাটা একটু খুলে তাকায় বাইরে, উঠানে দেখে লিয়াকত দাঁড়ায় আছে। লিয়াকত তারা বলতে, যাবি না? তখন বলছে, আচ্ছা আচ্ছা দাঁড়া, আমি আসতেছি। তো সে দ্রুত তার কাপড় চোপড় চেঞ্জ করে, বাপ মাকে যেহেতু বলে নেই বাক্সের কথা, এই বিষয়ে সে আর কিছু বলবে না। সে বাক্সটাকে টেনে আস্তে আস্তে করে নিয়ে যায়, নিয়ে যে সে বাইরে উঠানে আসে, এসে হাঁটা ধরে। তো তার যেতে হবে তার নৌকার কাছে, আর তার সাথে ওই লিয়াকত হাঁটতেছে তার পেছনে পেছনে। তো সে বাক্সটা নিতেছে, অনেক ভার বাক্সের ভেতরে, বাক্সটার যে ইটসেলফ যে ওজন সেটাই অনেক, নিয়ে হাঁটতেছে। তো দেখতেছে, বরকত খেয়াল করতেছে যে আকাশে এখনো চাঁদ আছে। মানে এই সময়, মানে সে এই সময় তাদের যাওয়ার কথা ফজরের পর, এই সময় চাঁদটা যত হেলে থাকে ততখানি হেলে নাই। মনে হচ্ছে চাঁদটা মোটামুটি একটা সাইডেই আছে, যেটা মানে মোটামুটি দেখা যায় যে রাত 3টার দিকে যেরকম সময় থাকে এরকম একটা সময়। তারা তো আসলে গ্রামে বসবাস করে, আর অনেক আগের মানুষ, তারা এগুলো দেখে অনেক কিছু চিন্তা করতো। তো বরকত চিন্তা করতো, সারি মানে এখন তো চাঁদ একদম মানে হেলে পড়ার কথা, এখন ফজরে আজান হয়ে গেলে তো এরকম, আর আমারও এত ঘুম আসতেছে কেন, চোখ ভেঙে ঘুম আসতেছে। যাই হোক, চোখ জ্বলতেছে। সে তারপরে কোনো কথা না বলে সে যাচ্ছে, চিন্তা করতে করতে ঘটনাটা কি। আবার মাঝে মাঝে তাকায় দেখে যে তার থেকে একটু পিছনেই তার বন্ধু লিয়াকত, কিন্তু লিয়াকত খুব একটা কথাবার্তা বলতেছে না। তো সে একবার লিয়াকতকে জিজ্ঞেস করলো, তুই উঠলি কেমনে এই বিষয়ে? বলে, উঠছি, চল। তো যে নৌকার সামনে দাঁড়াইলো এবং নৌকায় বেয়ে নৌকার উপর বাক্স নিয়ে উঠলো বরকত। লিয়াকতকে বললো যে তুই ঠেলা মার। তো নৌকা ঠেলা মেরে তারা বের হয়ে গেল নদীতে। এবং নদীতে বের হয়ে নৌকা বাঁধছে, এবং গভীর রাত, বুঝতে পারছে এখন বরকত, কিন্তু বুঝতে পারতেছে যে তারা আসলে ফজরের সময় বের হয় নাই। বরকতের মধ্যে একটা হয়ে গেছে, মানে ধারণা হয়ে গেছে যে এখন ফজর না, আসলে এখন আরো রাত। তো সে মানে খুব বিরক্ত এটাতে, রাত্রেবেলা গভীর রাত, কারণ তাদের নৌকা যাচ্ছে, দুই পাশে জঙ্গলে বিভিন্ন নাম না জানা মানে ইসের শব্দ, মানে পাখি, জন্তু জানোয়ারের শব্দ আসতেছে, নিশাচর প্রাণীর শব্দ। আর চাঁদটা একেবারে মানে ঢেলে আছে পাহাড়ের উপরে, একটা কোণা দিয়ে, পাহাড়ের একটা কোণা দিয়ে চাঁদ দেখা যাচ্ছে, এবং চাঁদটা পাহাড়টাকে রেখে আলোটায় দিকে ফেলতেছে। তো বরকত চিন্তা করতেছে, আর এইরকম জায়গায় চাঁদ থেকে সাধারণত রাত 3টা-4টার দিকে এরকম সময়, মানে এখনো ফজরের সময় আরো প্রায় 1-1.5 ঘন্টার উপরে বেশি বাকি, এই সময় ও আসলো কেন? তো সে লিয়াকতকে জিজ্ঞেস করছে, তুই কি আগে উঠে গেছিস ঘুম থেকে? তুই এত আগে আসছিস কেন?
লিয়াকত বলে, হতে পারে আমি আগে উঠছি হয়তো, মানে আমি তো জানি না, হতে পারে আগে উঠে গেছি মনে হয়। বলে, তোরা না বলছিলাম আজানের পরে আসতে, এই রাত্রেবেলা উঠে কেউ রওনা দেয়, এখন আমরা কখন পৌঁছাবো কি, আর ঘুম আসতেছে, খুব ঘুম লাগছে। লিয়াকত বলছে, ঘুম লাগলে ঘুমায় যা। তো সে আর বলে যে না। তো বসে আছে, বসে দেখা যাচ্ছে দুজনের মধ্যে কথাও বেশি হচ্ছে না। নদীর শব্দ আর নৌকা বেয়ে যাচ্ছে, একেবারে দুই পাশে ঘন মানে গাছগাছালি, বন এরকম, এবং জায়গায় জায়গায় জোনাকি পোকা উঠতেছে। তো বরকত ভালোই বুঝতেছে যে এখন বেশ রাতই রয়ে গেছে। তো এরকম করতে করতে লিয়াকত একবার বলে, তুই তো আমার বাক্সটা দেখতে দিলি না ঠিক মতো। বরকত বললো, দেখ তোরে মানা করছে কি, ওই যে বাক্স আছে এখানে। তো লিয়াকত করলো কি, বাক্সটা নিয়ে দেখতেছে, ভালো মতন দেখতেছে, নেড়ে চেড়ে দেখতেছে। বরকত এই পাশে বসে তার মতো সে ওই মারতেছে, মানে বৈঠা দিয়ে বৈঠা বাইতেছে আর কি। হঠাৎ করে সে শব্দ শুনে, ঝপাস করে শব্দ হলো। সে বৈঠার দিকে একটু মনোযোগ ছিল, ঝপাস করে শব্দ হলো। কি হলো? তাকায় দেখে যে লিয়াকত পানিতে নেমে সে সাঁতরে চলে যাচ্ছে, তার হাতে বাক্সটা উঁচু করে ধরা পানির থেকে। তো সে ওখান থেকে বলে, এই তুই কই যাস, এই লিয়াকত কিরে তুই কোথায় যাস বলে চিল্লানো শুরু করলো। আর নৌকাটা তো যাচ্ছে এই পাশ থেকে নদীর পাড়ের কাছাকাছি, আর যেই পাড়ের দিকে লিয়াকত যাচ্ছে সাঁতরে, দুই হাত দিয়ে আবার বাক্সটা ধরে রাখছে উঁচু করে। সেই পাড়টা বেশ ফাঁকা একটা জায়গা, তাকে দেখা যাচ্ছে দুই পাশে দুইটা বড় পাহাড়, তার মাঝখান দিয়ে বেশ একটা জায়গা, এরকম মানে খোলা জায়গার মতো, ওদিকে সাঁতরায় যাচ্ছে। তো সাথে সাথে বরকত নৌকা ঘুরে ফেলো। বরকতের অনেক রাগ লাগছে, সে ভাবছে যে লিয়াকত তার থেকে বাক্সটা চুরি করতেছে। তো তার রাগ লাগছে যে তার বাক্স চুরি করার কি আছে, নিশ্চয়ই মূল্যবান কিছু হয়তো লিয়াকত জানছে, খবর পাইছে, এই কারণে সেই কাজ করছে। বাট সে কেন করবে, তার ছোটকালের বন্ধু। আর বরকত খুব একরোখা টাইপের ছিল, তার খুব জিদ। এই যে নৌকা যে কিনছে সে, কিনতে পারছে এইভাবেই, তার জিদের কারণে সে তার বাপ মার সাথে করে। তো সে নৌকা ঘুরায় ফেলে। তো সে খুব অবাক হয়, নৌকা ঘুরে সে বাওয়া শুরু করে। নৌকা তো তুলনামূলক অনেক ফাস্ট মানুষের থেকে যাওয়ার কথা, সে দেখতেছে না, তার থেকে অনেক ফাস্ট লিয়াকত সাঁতরে বাক্স দুই হাতে ধরে সাঁতরাচ্ছে। তারপরও সে খুব ফাস্ট যে পৌঁছায় গেল সে পাড়ে, ওই যে নদীর পাড়ে, এবং সে উঠে গেল পানির থেকে। উঠে বাক্স নিয়ে সে দৌড়ে চলে যাচ্ছে সেই খোলা জায়গা দিয়ে দুই পাহাড়ের মাঝখানে। তো ততক্ষণে বরকতের নৌকা আস্তে করে সে খেচ করে পাড়ে নামছে। সে তাড়াতাড়ি নৌকাটাকে, মানে নৌকা থেকে নেমে নৌকাটাকে টান দিচ্ছে সে জোরে, কারণ নৌকা একদম ওখানে রেখে গেলে, ভেসে গেলে তো সমস্যা। নৌকাটাকে উঠাইতে তার কয়েক সেকেন্ড সময় লাগছে, একটু উপরে। তারপর সে ওইখানে তার সাথে সেই অ্যাঙ্কর ছিল আর কি, কিলক, সেটাকে সে গেড়ে দিয়ে সে হাতে বৈঠাটা নিয়ে দৌড় দিল পিছনে পিছনে। ব্যাপারটা কি, আবার নিজেই ভাবতেছে যে আমি বৈঠা দিয়ে কি করবো, আমি কি আমার বন্ধুরে মারবো লিয়াকত এটা দিয়ে, কিভাবে সম্ভব, এই চিন্তা করে সে দৌড়াচ্ছে। আবার কিন্তু দৌড়াতে তো প্রচন্ড রাগ। সে দৌড়ায় সামনে যে খোলা জায়গায় যখন বেরোলো, তখন দেখতেছে সে এমন একটা জায়গায় দাঁড়ায় আছে, দুই পাশ থেকে পাহাড় নামছে, পাহাড়ের নিচে গাছগাছালি আছে, অনেক লম্বা লম্বা গাছ আছে, কতগুলো নারকেল গাছও আছে, আর অনেক গাছ, এবং সামনে জঙ্গল, মানে গাছগাছালি দিয়ে একদম ঘেরা গভীর বন, কোনো টু শব্দ নাই। রাতের যে শব্দ ছাড়া, মানে গভীর বনে রাতে যেরকম শব্দ আসে, এছাড়া কোনো শব্দ নাই। তো বরকতের একটু ভয় লাগা শুরু করলো। সে বৈঠা হাতে দাঁড়ায় আছে, একলা অন্ধকার, এবং চাঁদের আলোটা পাহাড়ের ওই পারে চলে গেছে, এখন একটা ঝাপসা টাইপের আলো চারিপাশে। তো সে চিন্তা করতে করতে সে ডাকলো একবার, লিয়াকত লিয়াকত বলে ডাক দিল। তো মনে হলো যে তার ডাক তার কাছে ফেরত আসতেছে দুই পাশের পাহাড় থেকে। তো সে মানে এইসব চিন্তা করতে করতে, মানে তার মাথার মধ্যে কোনো নাই, সে হাঁটা ধরলো, ওই গাছগাছালির মধ্যে দিয়ে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে সে দেখলো একটা পায়ে চলা পথ, সেদিক দিয়ে সে হেঁটে যাচ্ছে। হাঁটতে হাঁটতে দেখলো যে একটা পাহাড়ের পাশ থেকে একটা খোড়লের মতো আর কি, পাহাড়ের মধ্যে একটা খোড়ল, গুহা টাইপের আর কি। সেখান থেকে মনে হলো ভুস করে সেই গুহার ভেতর থেকে লিয়াকত বের হলো। লিয়াকত বের হয়ে তার দিকে তাকে হাসতেছে এবং বলতেছে যে তুই বাক্স নিতে আসছিস, তুই আমার পিছনে এসে বড় ভুল করলি। তো বরকত বলছে, কিসের ভুল? কয় যে এই বাক্স তো তুই নিতে পারবি না আমার থেকে। বলছে, কেন পারবো না? আমার বাক্স আমি নিয়ে যাবো, তোর সমস্যা কি বেটা? তুই আমার বাক্স নিয়ে যাচ্ছিস, আর তুই কোথেকে আসছিস? তুই কেন এখানে আসছিস? এই জায়গা তো তুই চেনারও কথা, তুই কোথায় আসছিস? এটা উল্টাপাল্টা একটা জায়গায়। সাথে সাথে তার দিকে দৌড়ে আসলো লিয়াকত এবং তাকে জোরে ধাক্কা মারলো। তো অবাক হয়ে গেল বরকতের থেকে কিন্তু লিয়াকতের গায়ের জোর কম, তার ফিজিক্যাল স্ট্রাকচারও ছোট তার থেকে। সে অবাক হয়ে গেল, এবং কোনো কালেই বন্ধু তো দুজন, তারা মানে হাতাহাতি হইলেও দেখা যেত তার সাথে পারতো না লিয়াকত। কিন্তু দেখলো যে তাকে লিয়াকত এক ধাক্কায় কয়েক হাত দূরে ছিটকায় ফেলছে, সে ছিটকে যেয়ে পড়ছে। তো তার হাত থেকে যে বইটা ছিল, বইটাটাও ছিটকে পড়ছে এক পাশে। তো সে কোনো মতে উঠছে, উঠে ব্যথা পাইছে শরীরে, ব্যথা পেয়ে কোনো মতে গড়ায় উঠে দেখে যে লিয়াকত আবার আসতেছে তাকে মারতে। সে দৌড়ে যে মানে উঠে কোনো মতে মানে গড়ায় সে উঠে যে তার বইটাটাকে হাতে নিল,
নিয়ে এবার দেখলো লিয়াকত দৌড়ে আসতেছে তার দিকে। তো দৌড়ায় যখন আসতেছে সে জোরে সে বৈঠা দিয়ে তাকে বাড়ি মারলো। খুবই আশ্চর্যজনক ব্যাপার যে তার বৈঠা গায়ে লেগে থ্যাপ করে শুধু একটা শব্দ হলো, আর কিচ্ছু না। দেখলো লিয়াকত তাকে গলা চেপে ধরছে। লিয়াকত তাকে গলা চেপে ধরে উঁচু করে ফেলছে মাটি থেকে, মানে কয়েক হাত উপরে, এবং সে ফট করে দেখলো যে লিয়াকতের দুইটা চোখ ধকধক করে জ্বলতেছে, মনে হচ্ছে দুইটা অঙ্গার। বরকত তো প্রচন্ড ভয় পেয়ে গেছে। সে মানে মানে কিছু বলতে পারতেছে না, সে শুধু বলছে ছাড় আমারে, ছাড় ছাড়। তখন দেখতেছে সে লিয়াকতের কণ্ঠস্বর হঠাৎ মোটা হয়ে যাচ্ছে, যে বলতেছে যে তুই ছাড়তে বলতেছিস, তুই এখানে না আসলে ভালো করতি, তুই আসলি কেন? তোকে তো ছেড়ে আসছিলাম, তোর বন্ধুকে মারার সময় অনেক চিল্লাইছিল, কিন্তু তাকে আমি ছাড়ি নাই। তো এগুলো বলতেছে। তো বরকত প্রচন্ড ভয় পেয়েছে। তো সে মানে আর তার দম বন্ধ আসতেছে, সে চিন্তা না করতে পেরে সে মনে মনে দোয়া পড়া শুরু করলো। তো মুখ দিয়ে সে উচ্চারণ করে ফেলছে, একটা সূরা পড়ছে, পড়ার সাথে সাথেই তাকে ছুঁড়ে ফেলে দিল লিয়াকত, একেবারে কয়েক হাত দূরে যে ধপ করে পড়লো। সে হাত থেকে বৈঠাটা ছাড়ে নাই, কারণ তার মনে হয়েছে যে বৈঠাটা এখন তার একটা মানে মারামারি বা একটা ফাইট করার অবলম্বন। ধপ করে পড়ে সে বৈঠার কাঠেও বাড়ি খেয়ে ব্যথা পেয়েছে। সে দেখলো তাকে ফেলে দিছে। সে অবাক হয়ে খেয়াল করলো তার সামনে থেকে, তার থেকে মানে বেশ খানিকটা দূরে লিয়াকত দাঁড়ানো, যে সে হঠাৎ করে ওখান থেকে লাফ দিয়ে আকাশে উঠে গেল এবং একটা কাক হয়ে গেল, বড় দাঁড় কাক হয়ে উড়ে চলে গেল সেখান থেকে, এবং চাঁদের আলো গায়ে মেখে। এবং সে একটু পরে দেখলো আবার সেই আকাশ থেকে সেই দাঁড় কাকটা নেমে আসতেছে তার দিকে, এবং সরসর করে মনে হচ্ছে তাকে ঠোক দিবে। তো সে প্রচন্ড ভয় পেয়েছে। ভয় পেয়ে মাথার উপরে সে মানে সেই তার যেই বৈঠাটা বাগায় ধরে সে নাড়াচাড়া করতে করতে সে দৌড় দিল ওখান থেকে উঠে। দৌড়াইতে দৌড়াইতে বরকত চলে আসছে নদীর পাড়ে। কোনো মতে দেখতেছে তার নৌকা সে ঠেলে পানিতে নামায়, নৌকাতে উঠে দ্রুত বাওয়া শুরু করলো। এবং সে দেখতেছে নৌকার থেকে বেশ খানিকটা দূরে অনেক উপর দিয়ে সেই দাঁড় কাকটা উড়ে উড়ে যাচ্ছে। বেশ খানিকটা নেমে আসে, তখন বরকত ধোয়া পড়ে, নিজে নিজে ধোয়া পড়ে, এবং দেখে যে আবার কাকটা উড়ে চলে যায়। তো এরকম হইতে হইতে এক সময় সে একদম ক্লান্ত হয়ে গেছে। একবার দেখলো যে কাকটা খুব জোরে দ্রুত নেমে আসতেছে তার দিকে। তো সে আসলে তার মানে এখন আর সেই ধোয়া পড়ার মতো শক্তি তার কাছে লাগতেছে না। দেখতেছে শোঁ শোঁ শব্দ, এবং সেই দাঁড় কাক অনেক বড় আকৃতিতে, বেশ অনেকটা চলে আসছে তার কাছে, মানে একদম কাছাকাছি চলে আসে। এই সময় হঠাৎ শুনলো অনেক দূর থেকে কোনো একটা মসজিদে আজান দিছে, এবং তখন তো আসলে খালি কণ্ঠে আজান দিত, সেই অত ছড়াতো না, বাট স্টিল শব্দটা কানে আসছে। তো শব্দটা কানে আসার সাথে সাথে দেখলো যে সেই দাঁড় কাকটা মনে হলো একটা মানে একেবারে বিদ্যুৎ পৃষ্ঠের মতো একদিকে শ্যাট করে সরে গেল, মানে উড়ে একদিকে চলে গেল, একদম পাহাড়ের ওদিকে চলে গেল একদম। তো সে তার কাছে খুব মধুর লাগতেছিল তখন বরকতের কাছে আজানের শব্দটা। সে নৌকার পাটাতনে শুয়ে থাকলো অনেকক্ষণ, এবং শুয়ে থাকতে থাকতে এক সময় সে ঘুমায় গেল, তার আর হুঁশ নেই। তো অনেকক্ষণ পর তার হুঁশ ফিরছে, দেখলো যে তার নৌকা একটা ঘাটে আটকায় আছে, এবং সেখানে কিছু মানুষ তার মুখে পানি ছিটাচ্ছে, মানে এরকম পানি ছিটা দিচ্ছে। তো সে তাকায় দেখলো যে সেখানে মানুষজন তাকে বলতেছে কোত্থেকে আসছেন, কি ব্যাপার নৌকা নিয়ে এরকম। সে বলতেছে না, আমি রাত্রেবেলা একটু বেরিয়েছিলাম, বাক্সের কথা তো কাউকে বলতে পারে না, বলে যে আমি এখানে এক পুরোহিতকে খুঁজতেছিলাম ওনাকে, তো ওনাকে খুঁজতে এসে আমি আসলে নদীর মধ্যে হারায় গেছি, ঘুমায় গেছিলাম। তো বলছে কোন পুরোহিত? বলে যে এখানে একটা মন্দির আছে এরকম এরকম। তো তারা বললো যে হ্যাঁ এই তো কাছেই, এখানেই কাছাকাছি আসছেন আপনি। বলে যে তাকে লোকেশন বললো। তো তখন হেঁটে হেঁটে ওখানে নৌকাটা রেখে বেঁধে সে হেঁটে যায় ওখান থেকে বরকত গিয়ে সে সেই পুরোহিতকে খোঁজে। তো দেখে যে ওখানে পুরোহিত আছে, তো তাকে দেখে তার কথা শুনে দেখা করে পুরোহিত, তার থেকে দূরে দাঁড়ায় বলে যে কি ব্যাপার। তো তিনি বলে যে, তখন বরকত বলে যে আমি এরকম নদীতে একটা বাক্স পাইছিলাম, এরকম ঘটনা। শোনার সাথে সাথেই তো পুরোহিত দেখা যাচ্ছে পুরো তার চেহারা পরিবর্তন হয়ে যায়। তিনি দূরে দাঁড়ায় কথা বলতেছিলেন, বরকতের থেকে সিঁড়ির কয়েক সিঁড়ি উপরে নেমে আসেন, 2 সিঁড়ি নেমে এসে তিনি বসে পড়েন সিঁড়িতে। বলে যে বলো তো তারপরে কি হয়েছে? বলে যে এরকম একটা ব্যাপার, এরকম আমি আপনার কাছে আসতেছিলাম ওটা পাঠোদ্ধার করার জন্য। তখন বলে যে তুমি তো বড় বাচ্চা বেঁচে গেছো, এখানে তো সমস্যা ছিল। বলে কি? বলে এই বাক্স অনেক পুরানো, আমাদের পাশের এখানে যে রাজা ছিল সেই রাজার মেয়েকে একটা মানে খারাপ আর কি দত্ত তার উপর চালান করা হয়েছিল এখানে, এবং সেই পিশাচ এখানে এসে রাজার মেয়ের সাথে এসে তাকে নিয়ে যাওয়ার চিন্তা করতো। তো রাজা তো আসলে কিছুই করতে পারতেছিল না, দিনে দিনে অবস্থা খারাপ হচ্ছিল সেই পিশাচের প্রভাবে রাজার মেয়ের। তো রাজা তখন খবর দেয়, আমারই পূর্বপুরুষ খবর দেয়, এবং তারা এসে এখানে তাকে জব করে
জপ করে সে পিশাচকে বন্দি করে কোথায়, একটা বাক্সে, এরকম যে বাক্স তুমি বর্ণনা দিয়েছে এরকম একটা বাক্সে বন্দি করে তারা সেই বাক্সকে নিয়ে যায় তারা পানির নিচে এক জায়গায় পুঁতে ফেলে, পানির নিচে ফেলে দেয়, ঢেকে রাখে পাথর দিয়ে, যেখানে কখনো মানে ওই পিশাচ পৌঁছাইতে পারবে না। এবং সেই যে পিশাচ, সে নাকি আসছিল রাজার এক শত্রু, এক তান্ত্রিক ছিল। রাজা তাকে কোনো কারণে কোনো একটা জিনিস দেয় নাই, সে চাইছিল রাজার কাছে, সে পাঠাইছিল। তো সে নাকি তখন আর খুঁজে পায় না, মানে তারই আসলে পাঠানো ছিল সেই পিশাচ। সে পিশাচকে আর খুঁজে না পেয়ে সে খুবই মনক্ষুণ্ণ হয়ে গেছিল সেই তান্ত্রিক, এবং সে সবসময় খুঁজতেছিল। এই তান্ত্রিকের যারা শিষ্য আছে, তান্ত্রিকের শিষ্যরাও এখনো সেই পিশাচকে খুঁজে, কারণ এই পিশাচ ছিল তান্ত্রিকের জন্য খুব খুব প্রয়োজনীয় একটা পিশাচ, সে অনেক কাজ করে দিত তার। তো এই তুমি বাক্সটাই খুঁজে পাইছিলা তুমি, এবং ওইটার মধ্যে ওই লেখা ছিল যে জনম জনম ধরে বন্দী, ওখানে সংস্কৃতিতে লেখা ছিল, সংস্কৃত ভাষায়, জনম জনম ধরে বন্দী, একে কেউ ঘাটাবেন না, এরকম কথা লেখা ছিল। তো তুমি তো আসলে পড়তে পারো নাই, তুমি আমার কাছে আনলে হয়তো আমি এটা দেখতাম, কিন্তু এটা খুব একটা ভয়ঙ্কর জিনিস। এবং দেখো এটা কত বড় ভয়ঙ্কর জিনিস যে তুমি এটা পাওয়ার পরেই তোমার পিছনে সেই তান্ত্রিকের শিষ্যরা লোক লাগাই দিছে। তান্ত্রিকের শিষ্যদের খবর হয়ে গেছে যে ওই পিশাচকে বাক্সা যখন তুমি তুলছো, তখনই তারা বুঝে ফেলছে যে পিশাচ কোথায় আছে, তাকে তারা খুঁজে বের করে ফেলছে। আর তুমি বেঁচে গেছো, একটা বড় বাঁচা বেঁচে গেছো এখানে, যে তোমাকে কোনো সমস্যা করে নাই তারা সারা সম্ভবত তোমাকে কোনো সমস্যা করতে চায় নাই, এর জন্য তোমার কাছ থেকে চালাকি করে জিনিসটা নিয়ে যেতে গেছিল। তো তখন বরকত বলে যে আসলে আমি এটা তো হারাই গেছে, এখন কি হবে? বলে এখন কিছু করার নাই, কারণ এটাকে তো খুঁজতে আমিও যাব না, আর তুমিও আসলে গিয়ে আসলে এটা লাভ নাই। এটা সেই ঘটনাও তো অনেক আগের, সেই তান্ত্রিক যে ছিল তার শিষ্যরা আসলে হাসিল করতে চাইছে সেই পিশাচকে আবার, যেটা তাদের গুরু হারায় ফেলছিল। তো এখন কিছু করার নাই, তুমি তোমার মতো তোমার এলাকায় চলে যাও, তোমার বাড়ি চলে যাও। তোমার বন্ধুর কি হয়েছে কে জানে, যেহেতু তোমাকে বলছে তোমার বন্ধুকে মারছে, হয়তো মারতেও পারে। তো তুমি তোমার মতো চলে যাও, বাড়ি গিয়ে তুমি তোমার মতো নিজের ব্যবস্থা নাও, নিজের ধর্ম মতে ব্যবস্থা নাও, যাতে তোমাকে কোনো কারণে এরকম সমস্যা না করে। আর আমি তোমাকে কিছুদিন একটা দিব, যে তুমি তোমাকে একটা বুদ্ধি দিব, পরামর্শ দিব, যে তুমি কিছুদিন পানির নিচে আর কাজ করো না, তুমি কিছুদিন যেও না আর কি তোমার কাজে। তোমার কাজটা আসলে অনেক অনেক বেশি ঝুঁকিপূর্ণ, তো সুতরাং এই ঝুঁকিপূর্ণ কাজ কিছুদিন তুমি করো না। যাই হোক, এই পুরোহিতের সাথে কথা বলে তো বরকত আর কি করবে, তাকে বললো যে ঠিক আছে, ধন্যবাদ, আপনি আমাকে একটা ইম্পর্টেন্ট জিনিস বললেন, আমি তো আসলে জানতাম না, আমি মনে করছিলাম এটা মূল্যবান কিছু আছে। বলে হ্যাঁ, ওই বাক্সের ভিতরে মূল্যবান আছে, ওই বাক্সের ভিতরে সেই রাজা কয়েনও দিয়ে দিছিল, তার এটা ছিল একটা শর্ত, কিছু কয়েনও দিছিল, কারণ ওকে বন্দি করার জন্য ওই কয়েনও প্রয়োজন ছিল এখানে। তো রাজা এটাকে বন্দি করাইছিল কিন্তু আমার পূর্বপুরুষদের দিয়ে, তো সুতরাং ওইটা যদি কোনো ক্ষতি করতে আসে হয়তো আমাকেই চেষ্টা করবে, তা আমাকেও সাবধানে থাকতে হবে আমার মতো। তো যাই হোক, তুমি এগুলো নিয়ে চিন্তা করো না, আর লোভ করো না কোনো কিছু এরকম, কারণ লোভে পাপে কিন্তু মৃত্যু হয়, এটা বুঝতে হবে, যে যারা লোভ করে তারা কিন্তু কোনো বিপদেই পড়ে। তো বরকত তখন বলে ঠিক আছে, তাহলে আমি আসি, বলে সে চলে আসে এখান থেকে বিদায় নিয়ে, এবং সে নৌকা নিয়ে আস্তে 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 তার মতো আসতে থাকে। তো একসময় আস্তে আস্তে সে ওই জায়গাটা দেখে, যেই জায়গায় সে রাতে নামছিল, এবং যেখানে তার সাথে তার বন্ধুরূপী সেই পিশাচের একটা মারামারি হয়েছে ছোটখাটো, সে জায়গাটা দেখতেছিল, এবং তার বুকটা কেঁপে উঠে চিন্তা করে যে এই জায়গায় আমি কিভাবে নামছি রাতের বেলা, এবং আমি এখানে কিভাবে গেলাম। জায়গাটা বেশ ভয়ঙ্কর মনে হচ্ছে তার কাছে, কারণ ভয়ঙ্কর মানে কি, মনে হচ্ছে কোনো মানুষজন নাই কেমন। এবং সে তখন চিন্তা করে যে এইখানেই তো একটা গুহা থেকে বের হয়েছিল ওই তো সে চিন্তা করে সেই গুহার ভিতরে সে যাবে কিনা। অনেকক্ষণ তার মনের মধ্যে এটা কাজ করতে থাকে, সে যাবে কিনা। তো মনের মধ্যে দোটানা থেকে এক সময় সে আস্তে করে তার নৌকাটাকে একেবারে পাড়ে নিয়ে আসে, এসে সে খেঁচাত করে আবার নৌকাটাকে পাড়ে ভিড়ায়। তো পাড়ে ভিড়ানোর পর সে নেমে যায়, নেমে হেঁটে হেঁটে যাচ্ছে, সে কয়েক পা দিয়ে সামনে আসছে, সে দেখতেছে বাতাস বইছে, মৃদুমন্দ সকালের বাতাস তো এটা, এবং কেমন জানি একটা পরিবেশ, জায়গাটা সকালের স্নিগ্ধতার থেকে বেশি ভয়ের একটা ব্যাপার স্যাপার এখানে কাজ করতেছে কেমন জানি। এইবারও কিন্তু হাতে করে বরকত তার বৈঠাটা নিয়ে আসছে, হেঁটে হেঁটে যাচ্ছে সামনে, এবং যেদিকে সে গেছিল রাতের বেলা সেই জায়গায় যাচ্ছে, আস্তে আস্তে আর চিন্তা করতেছে সামনে কি আছে, সামনে কি আছে।
এরকম করতে করতে বেশ খানিকটা যাওয়ার পরে সে দেখলো সেই যে পথ, মানে ঘাস, মানে প্রায় তার গোড়ালির থেকে বেশি উঁচু ঘাস, এখান দিয়ে রাতের বেলা গেছিল। তো যেতে যেতে সে হেঁটে হেঁটে রাস্তাটা মোটামুটি রিকল করে সেই জায়গাটা দেখে যেখানে পাহাড়ের মধ্যে একটা খোড়ল আছে, একটা গুহার মতো। তো সেইখানে গিয়ে সে আস্তে করে ঢোকার চেষ্টা করে মাথা নিচু করে। দেখে ঘুরঘুরটি অন্ধকার ভিতরে, মানে কিছুই মানে দেখা যাচ্ছে না, এবং বেশ মানে একটা গুমোট একটা গন্ধ ভিতরে, কেমন জানি একটা অন্যরকম। তো সে আলো তো নাই সাথে, তো কোনো মানে সাথে আলো আনে নাই, চিন্তা করতেছে মানে মানে মনে মনে যে চিন্তা করছে ঢুকবে নাকি বেরোবে, ঢুকবে নাকি বেরোবে, চিন্তা করতে করতে সে মাথাটা ঢুকে আস্তে করে ঢুকে। তো সে আবিষ্কার করে সে একটা গর্তে ঢুকছে, বাইরের আলো, গর্ত মানে একটা গুহায় ঢুকছে সে, বাইরের আলো খানিকটা এখানে এসে পড়ছে গেটের কাছে, এবং সেইটার আলোতে যতটুকু দেখা যাচ্ছে যে এই ঘরটা মানে গুহাটা একেবারেই মানে কোয়াইট, কোনো কিছু নাই। কর্নারের দিকে সে বুঝতে পারলো যে উঁচু করে একটা কিছু রাখা, সেখানে হয়তো কেউ বসতে পারে এরকম একটা ব্যবস্থা। তো মানে বসার মতো, মানে একটা উঁচু করে রাখা, ওই জায়গায় বসতে পারে এরকম একটা জায়গা, আর কিছু একটা রাখা আছে কাঠ টাট এরকম কিছু। তো সে চিন্তা করতেছে যে এইখানে কি লুকায় রাখছে নাকি তার জিনিসটা। আর এই গুহার এক পাশ থেকে কিন্তু আরো ভেতর দিকে চলে গেছে সুড়ঙ্গর মতো। তো সে আস্তে আস্তে হেঁটে যায় বৈঠাটা নিয়ে, ওই জায়গায় একদমই আলো কমে গেছে। কাঠের কাছে গিয়ে সে ভালো মতো দেখতেছে এদিক ওদিক, তাকায় যে ওই বাক্সটা আছে নাকি কোথাও। তার আসলে মূল মানে উদ্দেশ্য হয়ে গেছে বাক্সটাকে দেখা। সে তাকায় দেখতেছে যে না, বাক্স নাই কোথাও, মানে বুঝতে পারতেছে না বাক্সটা তো হাতির দাঁতের, মানে বেশ মানে সাদাটে টাইপের, মানে অন্ধকারও কিন্তু মোটামুটি বোঝা যাবে লাইট কালারে। তো যখন সেটা খুঁজতেছে মন দিয়ে, আবার দেখতেছে এই সময় সে একটা শব্দ পেল ওই কোণা দিয়ে, যে ওই পাশে আরো ঢুকে যাওয়ার গুহার ওই জায়গায় কেমন যেন একটা শব্দ, মনে হচ্ছে কিছু একটা হেঁটে আসতেছে। তো সে একটু ভয় পেয়ে গেল, আর কেমন একটা বোটকা গন্ধ অনেকটা। তো হেঁটে যখন আসতেছে, কাছাকাছি চলে আসছে, সে ভয়ে মানে একটু মনে হলো কি ঢুকতেছে রুমে, সে ভয়ে আবার পিছায় গেল। পিছায় যে সে গুহার একদম মুখের কাছে চলে আসছে। এই সময় দেখলো যে ওইখানে যে গুহার ভেতরে ঢোকার যে এক্সটেনশন আরো জায়গা, ওই জায়গায় কিছু একটা দাঁড়ায় আছে। তো সে বুঝতে পারছে না অন্ধকারে কি। একটু পরে সে খেয়াল করলো যে দুইটা চোখ জ্বলে উঠলো সেখানে। তারপরে মনে হলো মুখটা, কোনো একটা মুখ হা হয়ে গেল, এবং সারি সারি দাঁত ভেতরে। ভয় পেয়ে এক লাফ দিয়ে পিছনে চলে আসছে বরকত, একদম মানে ছিটকায় পড়ছে গুহার দরজার বাইরে, এবং সে দেখলো একটা কিছু খুব ফোর্সে দৌড়ায় বেরোলো ভিতর থেকে। তো সেও পড়িমড়ি করে পড়ে আবার দৌড়াইতেছে, দৌড়ায় অনেক দূর চলে এসে দেখতেছে তার পেছনে বেশ অনেক দূর দৌড়ায় আসতেছে একটা বিশাল আকৃতির কুমির, মানে তার পেছনে পেছনে দৌড়ে আসতেছে। তো বরকত আসলে কি ভয় পেয়েছে বলার মতো না, সে প্রায় উড়ে গেল ওইখান থেকে কোনো মতে, এবং সে দেখতে কুমিরও বেশ ফাস্ট দৌড় দিয়ে আসতেছে, মানে যেটা বলার মতো না। বরকত দৌড়ে এসে, মানে সে চিন্তা করছে যে পানিতে যদি লাফায় পড়ে তার বিপদ, কুমির তার পেছনে এসে মানে ধরবেন, তাকে দাবড়ায় আসতেছে যেহেতু। তো সে মোটামুটি যখন চলে আসছে তার নৌকার কাছে, সে বুঝতে পারতেছে তার গায়ে এসে উঠবে কুমিরটা। এই সময় সে পিছনে শব্দ পেল, ঘটাং করে একটা শব্দ হলো, বেশ জোরে একটা ঘটাং করে শব্দ হওয়ার পর সে তাকায় দেখতেছে, মানে কেমন জানি একটা কিলকিল লোহা যেরকম বাড়ি খায় সেরকম ঘটাং করে শব্দ। তাকায় সে দেখতেছে যে কুমিরটার গলার মধ্যে একটা লোহার এরকম ইসের মতো পরানো, বেড়ির মতো পরানো, এবং সেটার সাথে বড় শিকল লাগানো। এই শিকল এত দূর পর্যন্ত আসছে, মানে সে এখন যেখানে আছে তার থেকে প্রায় 8-10 ফিট দূর পর্যন্ত আসছে, এসে কুমিরটা আটকায় গেছে। মানে শেকল দিয়ে ভেতরে বাঁধা, কুমিরটা এতখানি বেরিতে পারে, কেউ একজন বেঁধে রাখছে কুমিরটাকে শেকল দিয়ে গুহার ভেতরে। তো কুমিরটা নড়াচড়া করতেছে বিভিন্নভাবে, হিংস্রভাবে। সে দেখতেছে ঘটাঙ্ঘট শব্দ হচ্ছে শিকলের, এবং মুখ হা করতেছে। বিশাল আকৃতির কুমির, এরকম বড় কুমির তার জীবনে সে দেখে নাই কোনোদিন। বরকত ভয়ে আর কোনো কথা না বলে দৌড়ায় নৌকাটাকে ঠেলা দিয়ে পানিতে নেমে নৌকায় উঠে বসে সে দোয়া পড়তেছে, এবং নৌকাটা বাওয়া শুরু করলো। সে যতক্ষণ নৌকায় নিয়ে জায়গাটা পার হয়েছে, কুমিরটা তার দিকে তাকায় এরকম মুখ হা করে করে শব্দ করছে হিংস্রভাবে, এবং বারবার ছোটার চেষ্টা করছে এখান থেকে। তো সে তারপর নৌকা বাইতে বাইতে একসময় আসছে, তার মনের থেকে স্মৃতিটা একটু যখন দূর হয়েছে ভয়টা, তখন সে চিন্তা করতেছে, তার মনে কোয়েশ্চেন আসলো যে ওই গুহার মধ্যে কুমির আছে কিভাবে, কুমিরটাকে বেঁধে রাখছে কে, ওইটা কেন বেঁধে রাখা, কুমিরকে কেন বেঁধে রাখতে হবে, কুমির তো কুমিরই, এবং এই কুমির যদি বাধা থাকে ওখানে তাকে খাবার দেয় কে, সে খায় কিভাবে, শিকার করে কিভাবে। সে দেখে স্বাস্থ্য বেশ ভালো মনে হয়েছে, মানে এইভাবে থাকার কথা না। অনেক কিছু চিন্তা করতে করতে সে এক সময় চলে আসে তাদের এলাকায়, মানে যেখান থেকে সে আসছিল। সে এসে খুব প্রচন্ড ক্লান্ত মনে হতেছে, শরীর ভেঙে পড়তেছে একদম।
তো সে ওই তার নৌকাটাকে রেখে জায়গা মতো ভালো মতো বেঁধে সে চলে আসে তার বাসায় সে আর কাউকে কিছু না বলে সে শুয়ে পড়ে। অনেকক্ষণ পর দেখে যে তার বৃদ্ধ বাবা তাকে বলতেছে, কি হয়েছে তোর, তুই ওঠ ওঠ ওঠ, তুই কোথায় গেছিলি, ওঠ। তো সে পাশে উঠতেছে, কি হয়েছে, বলে যে তোর তোর বন্ধু মারা গেছে, শুনছিস তোর বন্ধু মারা গেছে, লিয়াকত মারা গেছে। তো সে বলছে কিভাবে, লিয়াকতরা নাকি হাড় ভেঙে দিছে কে। তো শুনে সে খুবই মানে 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 আঘাত তো পাইছে মনেই বরকত, কিন্তু সে অবাক হয়েছে। তো সে বলে যা যা, তার বাপ বলতেছে লিয়াকতের ওখানে যা, দেখে কি অবস্থা। তো সে লিয়াকতের বাসায় গেল, গিয়ে সে জিজ্ঞেস করলো যে কেউ, সারা বাড়িতে মানুষজন বের হয়ে আছে, মানে জড়ো তখনও। তো সে দেখলো যে লিয়াকতের বডিটাকে রাখা একটা খাটিয়ার উপরে, মানুষজন জড়ো। তো জিজ্ঞেস করলো যে কি হয়েছে। তারা বলতেছে যে লিয়াকত ঘর থেকে বেরিয়েছিল রাতের বেলা বাথরুমে যাওয়ার জন্য সম্ভবত। তো তারপরে তারা বাসার ভেতর থেকে একটা ধস্তাধস্তি এবং একটা চিৎকারের শব্দ শুনে বের হয়ে এসে দেখে লিয়াকত পড়ে গেছে, তার মাথাটাকে যেন ঘুরাই দিছে পিছন দিকে। তো এই হলো অবস্থা। তো অনেকে বলতেছে গ্রামের মানুষ যে ভূতে মেরে ফেলছে, ভূতে মেরে ফেলছে। তো দেখে খুব মানে সে লিয়াকতের চেহারাটা দেখছে, দেখে প্রচন্ড মানে চোখ মানে একদম খোলা, এরকম হাঁ করেছে কেমন। তো দেখে খুব ভয় পেয়েছে বরকত, এবং ভয় পেয়ে সে বাসায় চলে আসে। বাসায় এসে তার বাবাকে বলে যে বাবা, আসলে ব্যাপারটা হয়েছিল কি খুব ভয়ের। তার বাবা বলে কি। তখন তার বাবার এসে পুরো ঘটনাটা বলে যে এরকম 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 ব্যাপার। তার বাপ বলে যে তুই তো বাবা করছিস কেন, তুই এরকম মাটির তল থেকে জিনিস নিতে গেছিস, আবার সেটা নিয়ে তোরা চিন্তা করছিস কোথায় নিবি, তুই তো আমারে বলা উচিত ছিল তোর, তুই বাসায় বাইনে রাখছিলি এই জিনিস, তো ঠিক করিস নাই। লোভ খুব খারাপ জিনিস। আমরা যারা এরকম যাই নদীতে অনেক কিছু পাই খুঁজে, আমরা আমার জীবনে আমি অনেক কিছু পাইছি, আমি সেগুলো নেই কারণ আমি জানি এগুলো ধ্বংস হয়ে যেতে হয়, এগুলোর মধ্যে অনেক ভয়ের জিনিসপত্র থাকে, অনেক অভিশাপ থাকে। তো তুই তো আমারে বলতে পারতি অ্যাটলিস্ট, তুই আমারে বলিস নাই কেন। তো সে তখন বাপরে আর কিছু বল না, চুপ থাকে। তো তার বাবা তাকে বলে যে তোকে আমি এক হুজুরের কাছে নিয়ে যাব, আর নিয়ে ঝাড়ায় নিয়ে আসবো, সব হুজুরের সাথে কথা বলবো। তো তার বাবা তাকে পরে সন্ধ্যার আগে নিয়ে যায় এক হুজুরের কাছে। এখানে হুজুর তাকে দেখে তাকে হুজুরকে বলে তার বাবা যে কি কি হয়েছে। তো তার বাবা ছেড়ে দেয়, তাকে ছেড়ে দিয়ে বলে তুমি সাবধানে থাকবা, এই দোয়া পড়বা, নদীতে গেলে সাবধানে যাবা, সাথে মানুষ থাকলে যেখানে সেখানে যাবা, একলা দূরে কোথাও যাবা না, তোমার পিছনে কিন্তু খারাপ জিনিস আছে। আর ওই যে কুমির দেখছিল, ওই কুমিরটা কিন্তু আসলে একটা জিন ছিল, ওই জিনকে কেউ বন্দি করে রাখছে এখানে। ওইটা কোনো জিনের গুহা যেখানে জিনটা বন্দি ছিল, এবং ওই দেখছো না শিকল পরে রাখছে, ওই শিকলও স্বাভাবিক শিকল না, ওইটা দিয়ে ওকে বন্দি করে রাখছে। তোমার কত বড় সাহস, তুমি ওখানে গেছো, আবার খবরদার এরকম সাহস আর দেখাবা না কোথাও। এগুলো বুঝায় সেই হুজুর বরকতকে, এবং বরকত শোনার পর আস্তে ধীরে সে মানে বাসায় চলে আসে, এবং তারপর থেকে সে চেষ্টা করে একটু নিজের জীবনকে মানে সুন্দর করে নিতে, সামলায় চলতে আর কি, দোয়া দুরুদ পড়ে চলাফেরা করতে। আর যেসব জায়গায় মানুষ অন্যরা পাথর তুলে সেই জায়গায় সে তুলতো, একা একা কোথাও যাওয়ার চেষ্টা করতো না, একা একা পাথর তুলতে যাওয়ার চেষ্টা করতো না। সে তার বন্ধুকে সবসময় মনে করতো, এই মানে তার বন্ধুর কথা মনে পড়তো লিয়াকতে। একদিন নাকি তার সাথে একটা এরকম কোনো ঘটনা হয়েছিল, এটা সে মানে খুব তার মানে ভয়ের একটা ব্যাপার ছিল তার জীবনে। তো সে নাকি এরকম দূরে গেছিল, একটু তার পাথর তোলা জায়গা থেকে হেঁটে দূরে গেছিল ওই জায়গায় দেখতে। সেখানে নাকি সে দেখছে যে তার বন্ধু কতগুলো গাছ ঘেরা জায়গায় বসে তার দিকে তাকে হাসতেছে, এবং তার চোখগুলো জ্বলতেছে। সে তারে বলে, কিরে বরকত, একা একাই পাথর তুলিস। তো সে নাকি ভয়ে দৌড় দিছিল সেখান থেকে। যাই হোক, বরকত এইভাবেই নাকি তার জীবন পার করছে, এবং সে এক সময় বৃদ্ধ হয়ে গেছে। এই ছিল ঘটনা বরকতের। আর যেটা রায়হান আমাদের সাথে শেয়ার করলো, আমার কাছে কিন্তু বেশ লেগেছে একটা মিথ। ঘটনায় চলে যাচ্ছি। সোমা চক্রবর্তী এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। সে সম্পূর্ণ নিজ ইচ্ছাই লেখাপড়া করছে, তার বাসা থেকে তেমন একটা সাপোর্টও কেউ দেয়নি। রমা চক্রবর্তী তার ছোট বোন যমজ, তারা একই সাথে একটা কলেজে পড়ছে এখন। তো একবার কলেজ তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, সোমা সেদিন একাই কলেজে গিয়েছিল, তখন একাই বাসায় ফিরছে। যখন বাসার খুব কাছে চলে আসলো, সাথেই তাদের বাসার সাথেই হচ্ছে মেন রাস্তা। তো এই রাস্তা দিয়ে তাদের উঠান থেকে সেই মেন রাস্তাটা দেখা যায়। তার মা উঠান থেকে দেখছে যে সোমা হেঁটে হেঁটে বাসায় আসছে, রাস্তা খালি। কিছুক্ষণ আগে 2-1টা রিক্সা ছিল, তবে এখন একদম খালি।
তো আস্তে আস্তে হঠাৎ সোমা রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়ে যায়। যেখানে সে দাঁড়িয়েছে তার পাশেই ছিল বিশাল একটা ড্রেন। তার মা দেখছিল যে সোমা কারোর সঙ্গে হাতে নেড়ে নেড়ে কথা বলছিল, কিন্তু কার সাথে কথা বলতেছে এটা তার মা দেখতে পাচ্ছে না। তিনি দেখছে যে সোমা একাই হাত নেড়ে কথা বলতেছে। তিনি বেশ কয়েকবার উঠান থেকে সোমাকে ডাকে, অনেক জোরে জোরে ডাকছিল, কিন্তু সোমা শুনতে পায়নি। হঠাৎ করেই তার মা দেখে যে সোমা এক ঝটকায় উড়ে গিয়ে ড্রেনে পড়ে গেল। যে তাকে ধাক্কা দিল, কাউকে সে ধাক্কা দিতে দেখেনি, কিন্তু সে দেখলো যে সোমা পড়ে গেছে, উঠতে পারছিল না ড্রেন থেকে। এটা দেখে সোমার মা দৌড়ে তার কাছে যায়। এর মাঝে একটা রিক্সা চলে আসে। তখন তারা দুজন মিলে সোমাকে ড্রেন থেকে টেনে তুলে। সে অবাক হয়ে চারপাশটা দেখছে। তার মা জিজ্ঞেস করলো যে কি হয়েছে। সোমা কিছুই বলতে পারে না, কিভাবে এখানে পড়লো তাও বলতে পারে না। এই কথা তাদের এলাকায় ছড়িয়ে যায়, আর সোমা যে আজ ড্রেনে পড়ে গেছে এটা তার বাবার কানেও পৌঁছে যায়। সোমার বাবা ছিল ভয়ঙ্কর বদমেজাজি একজন ব্যক্তি। সোমা এবং রমাকে আগে থেকে লেখাপড়া করতে বারণ করে দিয়েছিল, আর আজ যখন এই ঘটনা ঘটলো তার বাবা তো খুব রেগে গেছে, খুব খারাপভাবে তাদের বকাঝকা করেছে এবং মেয়েদের চালচলন নিয়ে অনেক কথাই বলেছে। তো সেদিন সন্ধ্যায় হঠাৎ করেই সোমার প্রচণ্ড জ্বর চলে আসে। রাতে তার মা ওই সোমা এবং রমার সঙ্গে ঘুমায়। তখন সোমা জ্বরের ঘোরে তার মাকে বলে যে সেদিন যখন ড্রেনে পড়ে গিয়েছিল রাস্তায় সে দেখে যে একজন বৃদ্ধ তার পথ আগলে ধরেছে। ভীষণ রকম কালো, সারা মুখে ছোট ছোট আঁচিল দিয়ে ভর্তি, আর হাত ছিল লোমশ। সে বলছিল তার সাথে একটা জায়গায় যাবার জন্য। সোমা মানা করে, মানে যাবেই না। তারপর বৃদ্ধটা এক পর্যায়ে গিয়ে জোরাজোরি করতে থাকে। যখন সোমা চিৎকার দেয় তখন সাথে সাথে বৃদ্ধ লোকটা তাকে সজোরে আঘাত করে, আর সোমা উড়ে গিয়ে সেই ড্রেনে পড়ে। এরপর আর তেমন কিছু মনে নেই সোমার। কিছুক্ষণ পর দেখে যে তার মা ড্রেন থেকে তুলছে। এরপর এমনি অতটুকু মনে আছে যে ড্রেন থেকে উঠতেছে। রমা যখন তার মাকে বলে যে, তখন রমা বলে যে সোমা নাকি কিছুদিন থেকেই ঘুমের মাঝে একা একা কথা বলে, একটানে বিছানা থেকে উঠে বসে। এগুলো দেখে রমা বেশ ভয় পায়। লাইট জ্বালালে দেখে যে সোমা চোখ টকটকে লাল করে ঘরের দরজার দিকে তাকিয়ে আছে, আর ভীষণ রকম একটা বোটকা গন্ধ, পচা গন্ধ তখন নাকে ভেসে আসে। গন্ধটা যখন কমে যায় সোমার চোখ স্বাভাবিক হয়। তখন আবার একা একাই ঘুমিয়ে পড়ে, মনে হয় যে এতক্ষণ কিছুই হয়নি। তার মা বলে যে এরপর যদি এরকমটা হয় সে যেন তাকে জানায়। তো মাঝে মাঝে হয় কি, রমা দেখা যায় বিছানা থেকে উঠে পুরোটা ঘর ঘুরে, যে মেঝেটা আছে মেঝেটার চারপাশে ঘুমের মাঝে আস্তে 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 ঘুরতে থাকে। তো যখন কিছু একটার সঙ্গে বাড়ি খায় তখন রমা দেখে যে সময়ভাবে ঘুরে। বেশ কয়েকদিন দেখছে, একদিন ড্রেসিং টেবিলের সঙ্গে বাড়ি খেয়ে পড়ে গেছিল। এরপর থেকে রমা চেষ্টা করে যাতে ওকে সাথেই রাখতে, একা না ছাড়তে। তো সেদিন রমা আর সুমা ক্লাস শেষ করে একদিন বাসায় আসছিল। রিক্সা থেকে নেমে 10-15 গজ রাস্তা হেঁটে আসতে হয়। এইটুকু পথের মাঝে একটা সেগুন গাছ আর একটা লাগোয়া কৃষ্ণচূড়া গাছ আছে। রমা আগে চলে আসছে বাসায়, সোমা ভাড়া দিয়ে আসছিল। তখন সেগুন গাছটার পেছনে একজন বৃদ্ধা বসেছিল। সেই বৃদ্ধা সোমাকে ডেকে কাছে যেতে বলে। তো সোমা ভাবলো যে বৃদ্ধ মানুষ, হয়তো কোনো সমস্যা হয়েছে তাই কাছে ডাকছে। সে সোমা কাছে যেতেই দেখে যে বৃদ্ধা মহিলাটি একটা মাটির বোল বা মালসায় শুধু সাদা ভাত খাচ্ছে। তো বৃদ্ধা সোমাকে বলে, তোর না খুব ক্ষুধা পাইছে, আমার সাথে এক লোকমা ভাত খা, দেখ আর ক্ষুধা থাকবে না। সোমা দেখে যে মহিলার কাপড় খুব নোংরা, আর শরীর থেকে বিকট একটা পচা গন্ধ আসছিল, যে গন্ধটা সে মাঝে মাঝে রাতে পায়। সে যখন আবার বৃদ্ধার দিকে তাকায় তখন ভর দুপুরবেলা। সে দেখে বৃদ্ধা তার মাটির পাত্র ভর্তি সাদা কিলবিল কিলবিল করা পোকা খাচ্ছে। সোমা ভয়ে একটা চিৎকার করে তার বাসার দিকে দৌড় দেয়। সেদিন রাতে সোমা আবার স্বপ্ন দেখে যে দুপুরের সেই বৃদ্ধা তার ঘরে আসে। সে বলে, তোকে আমি খাইতে দিলাম, তুই খাইলি না, এখন কি করবি, এই নে। এই বলে বৃদ্ধা মহিলাটি হাতে কিলবিল করা পোকা তার দিকে নিয়ে যেতে চায়, মানে নিয়ে যাচ্ছে সোমাকে খাওয়ানোর জন্য।
তো ধীরে ধীরে হেঁটে সোমার কাছে যেতে থাকে, আর সেই বৃদ্ধ মহিলা বলতে থাকে যে আমার এখান থেকে তোর তো মুক্তি নাই, দেখি তো তুই কেমনে মুক্তি পাস। সে চিৎকার করে রমাকে জড়িয়ে ধরে বলে যে দেখ দেখ আমার সামনে এটাকে দূর কর, এখনই আমার সামনে থেকে যেতে বল। এমন সময় রমা তার মাকে নিয়ে সোমার ঘরে ঢুকে। সোমা দেখে রমা আর তার মা তার সামনে দিয়ে দরজা দিয়ে ঢুকলো, তাহলে সে কাকে ধরে আছে এখন জড়ায়? সে তখন দেখে এটা অন্য কেউ, কালো একটা অবয়ব, তার শরীর থেকে পচা দুর্গন্ধ আসতেছে, একদম মাংস পচা গন্ধ আসতেছে। সোমা এবার ভয়ে সেন্সলেস হয়ে খাট থেকে ফ্লোরে পড়ে যায়, মাথায় ভীষণ ব্যথা পায়, সাথে সাথে খিঁচুনি হতে থাকে। যখন জ্ঞান ফেরে দেখা যায় যে সোমার মুখের এক পাশ বাঁকা হয়ে গেছে। সে অসুস্থ হয়ে যায়, ঠিকমতো পানি খেতে পারে না, যখন পানি খায় তখন ঠোঁটের এক পাশ দিয়ে পানিটা গড়িয়ে পড়ে। তখন তাকে এক কবিরাজের দেখানো হয়। কবিরাজ এই চিকিৎসা শুরু করার পর কিছুদিন পর তার মুখে ঝাড়ফুঁক দেয় এবং একটা সময় গিয়ে মুখ ঠিক হয়ে যায়। তবে এবার সে বিভিন্ন রকম স্বপ্ন দেখতে শুরু করে, ভয়ঙ্কর সব স্বপ্ন দেখে। তার কলেজের এক খালা, মানে সে বেশ কিছু ভয়ঙ্কর স্বপ্ন দেখে। সে স্বপ্নতে তার কলেজের এক খালা থাকে, সেই খালা আবার দপ্তরির কাজ করত। তো একদিন সেই খালা কলেজে আসতেছিল, কলেজটা ছিল মেইন রাস্তার সাথে। তো ঠিক কলেজের সামনে আসার পর রাস্তায় একটা ট্রাক অ্যাক্সিডেন্ট করে ওই খালাটা মারা যায়। তার পুরোটা শরীরের উপর দিয়ে ট্রাকের চাকা চলে যায়, তার মাথাটা থেতলে যায়, চারপাশে মগজ ছিটকে বেরিয়ে গিয়েছিল। কিন্তু এই খালার সাথে সোমার তেমন একটা কথা হতো না। সে স্বপ্ন দেখে খালা থেতলানো মাথা নিয়ে খোঁড়াতে খোঁড়াতে তার কাছে আসতে থাকে, হাত বাড়িয়ে সোমার কাছে কিছু একটা চায়। এই দৃশ্য দেখে ঘুমের মাঝে সে রমা রমা বলে ডাকতে থাকে। সেই খালা তখন উল্টা ঘুরে চলে যাচ্ছে। সোমা দেখে খালার মাথা থেকে ঘিলু গলে গলে পড়ছে। এর সাথে সাথেই খালার পেছনে সেই বৃদ্ধা দাঁড়িয়েছিল। সে বলছে, দেখ তোর খালা যেভাবে মারা গেছে সেভাবে তুইও মারা যাবে, খুব তাড়াতাড়ি মরবি। কবে মরবি জানিস? ঠিক তখন তার ঘুম ভেঙে যায়, সে ভয়ে কান্না করতে থাকে। রমা লাইট জ্বেলে তার মাকে ডেকে নিয়ে আসে। সোমা ছোটবেলা থেকেই কিছুটা ভীতু, ঠিক ভীতু বলতে যা বোঝায় তা না। সে ছোটবেলা থেকে পারিবারিক অশান্তিতে বড় হয়েছে। নিজের ইচ্ছা মতো কোনো সিদ্ধান্ত নিতে পারতো না, নিজের পছন্দের কোনো সাবজেক্টে পড়তেও পারতো না। তার পারিবারিক কিছু কথা বলতে গেলে বলতে হয়, ছোটবেলায় একবার স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সোমা ফার্স্ট হয়। রমা এবং সোমা খুব আনন্দ নিয়ে বাসায় ফিরছে। তারা যখন দরজার সামনে আসলো, দেখে তাদের বাবা তাদের মাকে দরজার সিঁড়ির উপর ফেলে লাঠি দিয়ে পিটাচ্ছে। তার মা বাঁচার জন্য চিৎকারের পর চিৎকার করে যাচ্ছে, কিন্তু তার বাবা তাকে ছাড়ছে না, মেরেই যাচ্ছে। তার বাবা ব্যবসা করত, তার একটা বদভ্যাস ছিল নেশা করা। একবার নেশা করা অবস্থায় মাঝরাতে আবার ঝগড়া হয়। এবার তার বাবা একটা ছুরি নিয়ে তার মাকে জবাই করতে যায়। এত চিৎকার, দু বোনের আহাজারিতে পাশের বাসার লোকজন এসে তার বাবা মাকে থামায়। তার মা বলে ওঠে, এত ঝামেলা সে চায় না, সে নিজে আত্মহত্যা করবে আর মেয়ে দুজনকেও জবাই করে মেরে ফেলবে। এবং সত্যি সাথে সাথে দৌড়ে গিয়ে ছোট সোমার গলা চাপ দিয়ে ধরে রাখে। ধরে তো আছেই, ছাড়ে না। এদিকে সোমার চোখ উল্টে জিহ্বা বের হয়ে গিয়েছিল। প্রতিবেশীরা যখন সোমার গলা ছাড়ায় তখন সোমা সেন্সলেস ছিল। এই ঘটনাগুলো সোমা এবং রমার মানসিকতায় ভীষণ পরিবর্তন নিয়ে আসে। সোমা আর রমা মনে করে সত্যিই তাদের যদি জবাই করে ফেলে। সেই ছোট্ট বয়স থেকেই তারা পালা করে রাত জাগতো, কখনো একসঙ্গে ঘুমাইতো না। ওদের মধ্যে ভয় থাকতো, ঘুমাইলেই তাদের জবাই করে ফেলবে। এর মাঝ দিয়ে ওরা বড় হতে থাকে। নিজেরাও অনেক সময় প্রচুর মার খেয়েছে বাবা মার হাতে। এবার ঘটনায় আসে, তার বাবা এখনো বদমেজাজি আছে। চুন থেকে পান হলেই এখনো মারে, দু বোনকে প্রচুর মারে। তো কলেজে ওঠার পরপরই সোমাকে একটা ছেলে পছন্দ করত। সে সোমাকে তার কথা জানায়, সোমা মানা করে। প্রথমত ছেলেটা তার ধর্মের ছিল না,
আর তারপর পরিবার তো আছেই। সেই ছেলে সোমার পেছনে লেগেই আছে। একটা সময় গিয়ে জেদের বশপূর্ত হয়ে সোমাকে হুমকি দিয়ে বলে যে তাকেই সে বিয়ে করবে। তখন সোমা কলেজে যাওয়া বন্ধ করে দেয়। সেই ছেলে একরোখা হয়ে যায়। তখন জেদ করে একবার এক তান্ত্রিকের কাছে যায় সে ছেলে। সেই তান্ত্রিক টাকার বিনিময়ে কাজ করেন। তান্ত্রিক বেশ অনেক টাকার বিনিময়ে কাজ করতে রাজি হয়। প্রথমে সেই ছেলে আর তার এক বন্ধুকে নিয়ে তান্ত্রিকের কাছে যায়। সেদিন তান্ত্রিক তাদের সামনে মাটিতে মানুষের হাতের একটা হাড়ের অংশ দিয়ে কিছু আঁকে, তার উপর কিছু ঘোলা হলুদ রঙের পানি ছিটা দেয়। তো একটা মালার মতো বস্তু রাখে, ওই মানে সম্পূর্ণ আঁকা আঁকির উপর মালার উপর একটা বস্তু রাখে, আর ওই সবটুকুর উপর একটা লাল কাপড় দিয়ে ঢেকে দেয়। কিছুক্ষণ পর চোখ বন্ধ করে থাকে। এরপর তান্ত্রিক বলে, তোর কাজ হয়ে যাবে, একটু কঠিন হবে, তবে হবে। সেই ছেলে, তার মানে ওই ছেলেটার নাম ছিল তপু, সে যে কোনো কিছুর বিনিময়ে রাজি হয়ে যায় যে সোমাকে যেন বশ করে। তো তান্ত্রিক বলে যে সোমাদের উঠানের মাটি লাগবে, ভালো হয় যদি সোমার চুল নিয়ে আসতে পারে, আর এক টুকরা কাপড়। তো কিছুদিন পর কিভাবে যেন তপু সব জোগাড় করে ফেলে, চুল, কাপড়, মাটি সব। এগুলো নিয়ে এক শনিবার রাতে তপু আর তার বন্ধু আবার সেই তান্ত্রিকের কাছে যায়। তো এবার তান্ত্রিক তাদের বলে যে কাজ অনেক দূর এগিয়ে গেছে, যদি সত্যিই তাকে বিয়ে করতে চায় তাহলে একটা শেষ কাজ করতে হবে, আর তা হচ্ছে অপঘাতে মারা গেছে এমন কারো কাফনের কাপড়, এক টুকরো কাফনের কাপড় লাগবে। তো এই কথা শুনে তপুর বন্ধু বেশ ভয় পেয়ে যায়, কিন্তু ছেলেটির জেদের জন্য এক পর্যায়ে গিয়ে রাজি হয় যে কাফনের কাপড়ও ম্যানেজ করবে। যে করেই হোক সোমাকে সে জাদু করবেই। তারা খোঁজ নিতে থাকে কিভাবে অপঘাতে মরা লাশের কাফন পাবে। ঠিক কিছুদিনের মাঝে একদিন তাদের কলেজের সামনে ট্রাক অ্যাক্সিডেন্টে সেই খেলা মারা যায়। তার কবর হয় পরিচিত একটা জায়গায়। ছেলেটি এবার একরোখা হয়ে পড়ে যে এই লাশ থেকেই কাফনের কাপড় নিবে সে। তার বন্ধুকে নিয়ে 2-3 দিন পর এক রাতে সেই কবরস্থানে যায়। তার বন্ধু প্রথমে রাজি হচ্ছিল না, খুব জোরাজুরি করাতে রাজি হয়। তারা সেদিন প্রায় রাত 12টার দিকে কবরস্থানের দিকে যেতে থাকে। যত কাছে যাচ্ছে ভয় যেন তাদের আঁকড়ে ধরছে চারপাশ থেকে। তো তপু আর তার বন্ধু যখন কবরস্থানে গেটে কাছে চলে আসছে, তারা দেখছে দূর থেকে গেটের বাইরে কেউ হাঁটাহাঁটি করতেছে। তো তারা যখন আরেকটু সামনে যায়, একজন লোক তাদের পাশ কেটে চলে যাচ্ছে। সে বলছে যে জায়গাটা ভালো না, তোমরা চলে যাও, এত রাতে এখানে কি করো? তারা কথা শোনে না। কিছুক্ষণ অপেক্ষা করে টপু কবরস্থানের ভিতর ঢুকে পড়ে আর তার বন্ধু গেটের বাইরে দাঁড়ায়। টপু কবরের মাটি খোঁড়া শুরু করছে। তার কাছে মনে হচ্ছে যে সেই কবরের ভেতর থেকে কেমন একটা শব্দ হচ্ছে। সে কিছুটা ভয় পেয়ে যায়, ভয় পেয়ে দূরে সরে যায়। তান্ত্রিক বলে যে এমন হতে পারে বা আশেপাশে থেকে অনেক শব্দ হবে, অনেক কিছুই চোখে পড়বে, সেজন্য ভয় না পায়। তাই তাকে ওই লাশ পোড়ানোর পর যে ছাই থাকে সেই ছাই আর মাটির একটা মিশ্রণ দিয়ে দিয়েছিল। বলছে এটা কবরের চারপাশে ছড়িয়ে দিতে, আর 4টা পচা চামড়ার টুকরো কবরের চারপাশে রেখে দিতে বলছিল। সেইগুলো রাখে। তবুও মনে হয় কেউ পাশে দাঁড়িয়ে আছে। তপুর ঘাড়ের উপর কেউ নিঃশ্বাস ছাড়তেছে। স্পষ্ট বুঝতে পারে উপরে কেউ আছে। সে দেখতে পায় কবরস্থানের বেড়ার পাশে কেউ হাঁটছে চাদর গায়ে। সে দ্রুত কবর খুঁড়তে থাকে। একটা সময় সে লাশের মাথার পাশ থেকে কাপড় কেটে নিয়ে আসে। লাশ পচা দুর্গন্ধে তার সব চারপাশটা ছড়ায় যায়, তার শরীরটা গোলাতে থাকে। সে কোনো মতে কবর থেকে উপরে উঠে দ্রুত কবরে মাটি ফেলতে থাকে। তার চোখ যায় নিচে, সে দেখে সেই দপ্তরি খালা কবরে উঠে বসে আছে এবং হাত বাড়িয়ে কিছু একটা চাচ্ছে। তখন তপু সব ফেলে তান্ত্রিকের দেয়া মন্ত্র পড়তে পড়তে দৌড়ে পালাতে থাকে। সে গেট খুঁজে পাচ্ছে না। সে পকেটে কাফনের কাপড়টা রেখে একটা দৌড় দেয়।
এবার দেখে সারি সারি কবরের প্রত্যেকটা কবরের উপর সেই দপ্তরি খালা বসে আছে। মাথার ঘিলু বেয়ে বেয়ে পড়তেছে সেই দপ্তরি খালার। প্রত্যেকেই হাত বাড়িয়ে কিছু চাইছে। এবার তার মাথা আর কাজ করছে না। সে দেখে ছোট্ট গেটের পাশে তার বন্ধু দাঁড়ানো। সে দৌড়ে কবরস্থানের গেটের উপর দিয়ে লাফ দিয়ে তার বন্ধুর উপর পড়ে যায়। তাকে কোনো রকম টেনে বাসায় নিয়ে আসে। তপুর সেন্স ঠিক মতো কাজ করছিল না। সে বারবার বলছিল তার শার্ট কেউ ধরে আছে, পেছন থেকে টানছে, ফিস ফিস করে কেউ কিছু বলছে তার কানে কানে। এভাবে 2 দিন যায়। তপু যখন কিছুটা সুস্থ হয়, তার পরের দিন সন্ধ্যার পর তপু আবার সেই তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক তাকে বলে এবার আর বাধা নাই, সোমা আর তার বিয়ে কেউ আটকাতে পারবে না। রমা দেখে সোমা এখন কেমন যেন অসুস্থ হয়ে যাচ্ছে। ঠিকমতো কারোর সঙ্গে কথা বলে না, নিজে নিজেই কথা বলে। বিশেষ করে যখন বাথরুমে যায়, অনেকক্ষণ একা একা আয়নায় দেখে, আয়না দাঁড়িয়ে সামনে একে একে কথা বলতে, সাথে আয়নার সঙ্গে কথা বলে, নিজেকে দেখে, দেখে দেখে হাসে। কিছুদিন পর তার কোনো কাজের জন্য কলেজে যায় তারা, রমার সোমা। ফিরে আসার সময় সেই ছেলের সাথে আবার দেখা হয়। তবে আজ সোমা নিজ থেকেই তপুর সাথে কথা বলে এবং খুব মিশুকভাবেই কথা বলে। ধীরে ধীরে সে তপুর প্রতি দুর্বল হয়ে যায়। রমা ধীরে ধীরে ব্যাপারটা বুঝে যে কলেজে গেলে বেশিরভাগ সময় সোমা তপুর সাথে কাটায়। রমা সোমাকে বারবার বারবার তার ধর্ম মনে করে দিয়ে যে ও আসলে অন্য ধর্মের। এখন যেন সোমার কাছে এগুলো আর কিছু মনে হয় না। একটা পর্যায়ে গিয়ে সোমা এবং রমার মাঝে এ নিয়ে দ্বন্দ্ব হয় এবং রমা তার কিছুদিন পর রমা এই ব্যাপারটা তার মাকে বলে। তার মা এই বিষয়টা নিয়ে সোমাকে বেশ বকাঝোকা দেয়। এখন কেমন যেন এগুলো সোমার কাছে তুচ্ছ বিষয় মনে হয়। একে একে সে তপুর সঙ্গে দেখা করতে যায়। একদিন সোমা তপুকে বিয়ের কথা বলে এবং এটা সোমা বাসায় সবার সামনে কথাটা বলে। এর মাঝে তো তার মা খুব রাগারাগি করে। রাগারাগির একটা পর্যায়ে গিয়ে সোমা নিজের হাত কেটে ফেলে। সবকিছু তার বাবার কানে যায়। সেদিন রাতে সোমার বাবা সোমাকে বেধড়ক মারে। 2 দিন পর যখন সোমা কিছুটা সুস্থ হয়, তখন সে একটা সিদ্ধান্ত নেয় যে সে পালিয়ে বিয়ে করবে এবং করেও তাই। তপুর পরিবারে এ বিয়ে মেনে নেয় না। এমন সময় তারা এখানে সেখানে করতে করতে তাদের আর তেমন জায়গা থাকে না। এদিকে তপুকে তার মা চাপ দিতেই থাকে যেন এই মেয়েকে ডিভোর্স দিয়ে দেয়। যেহেতু তান্ত্রিক ব্যাপারটায় জড়িত, এখন ডিভোর্স বা অন্য কোনো জটিলতায় তপু যেতে চায় না। কিন্তু পারিবারিক চাপও সে নিতে পারছিল না। সোমা এখন কি করবে বুঝতে পারে না। এর মাঝে তপুর মা অন্য একজন তান্ত্রিকের কাছে যায় সোমাকে তপু থেকে সরানোর জন্য। সেই তান্ত্রিক একবার সোমা ও তপুদের বাসায় যায় তপুর আম্মুকে নিয়ে। সেদিন তপুর মা নিজ হাতে সোমা এবং তপুকে শরবত বানিয়ে খাওয়ায় এবং মিষ্টিও খাওয়ায়। আসলে এই খাবারের মাঝে কিছু একটা করেছিল সেই তান্ত্রিক। কিছুদিন যাবার পর সোমার শরীর আরো খারাপ করে। কখনো সবকিছু অসহ্য মনে হয়, কখনো কখনো এমন আচরণ করে যেন তপু সোমার আজন্ম শত্রু। সে তপুকে সহ্যই করতে পারতেছিল না। দিন দিন সোমা শুকিয়ে যাচ্ছিল, চোখ কোটরে ঢুকে যাচ্ছিল। সোমা একদিন দুপুরে হঠাৎ করেই কেমন যেন আনমনা হয়ে যায়। সে ঘর থেকে বেরিয়ে নিজ বাড়িতে চলে আসে। সে বাসায় এসে খুব কান্নাকাটি করে। মাঝের যে ব্যাপারগুলো ঘটেছে এতে তার কোনো কন্ট্রোল ছিল না এবং সবকিছু তার মনেও নাই। তার বাবা তার সাথে কথা বলে না। রমাও এখন আর আগের মতো নেই। সোমা সবকিছু সহ্য করেই থাকতে থাকে এ বাড়িতে। আবার এখানে আসার পর তার সমস্যাগুলো আবার হতে থাকে। সোমা আবার অসুস্থ হয়ে পড়ে। সে স্বপ্ন দেখতে শুরু করে যে নানা রকম উল্টাপাল্টা স্বপ্নে দেখে কোনো একটা পথ দিয়ে হেঁটে যাচ্ছে। সেই পথের একটা নির্দিষ্ট এলাকায় আগুন জ্বলছে, 4-5টা আগুন জ্বলছে, চারদিকে ধোঁয়া। কিছুটা পথ পাড়ি দেয় হেঁটে, দেখে আবর্জনা রাখা একটা জায়গায় একটা সদ্যজাত শিশু পড়ে আছে। তার নাড়ি এখনো অনেকখানি লম্বা হয়ে পড়ে আছে। ভীষণ করুণ সুরে কান্না করছে সেই শিশু। সোমা স্বপ্ন দেখে
এই স্বপ্নটা দেখে ঘুম থেকে ধরফর করে উঠে যায়, রমাকে সবকিছু বলে। পরের দিন রমা একটা কাজে তার খালার বাড়ি যায়, রাতে ওখানেই থাকে। সোমা হঠাৎ করে রাতে 2টা-3টার দিকে দেখে যে দরজা খুলে কেউ আসছে তার দিকে। এবার তারা একা না, কয়েকজন মিলে। প্রথম দিন রাস্তার সেই বৃদ্ধ, পোকা যে খাচ্ছিল সেই বৃদ্ধা, কলেজের সেই খালা, আর তপুর মা। তপুর মার হাতে সেই সদ্যজাত রক্তাক্ত শিশু। তারা ঘরের মেঝেতে একটা কবর খুঁড়তে থাকে, ছোট্ট একটা কবর। সেখানে সদ্যজাত শিশুটাকে মাটি চাপা দিতে দিতে বলে, এটা তোর বাচ্চা, আজ ওকে কবর দিচ্ছি, কাল তোকে এভাবেই কবর দিব। এখন সোমার চিৎকারে সোমার মা চলে আসে, তাকে সবকিছু বলে সোমা। সোমার মা একজন কবিরাজ দেখায়। সে বলে সোমার উপর কালো জাদু করা হয়েছে, একটা না 2টা কালো জাদু করা হয়েছে। এর মাঝে ধরা পড়ে সোমা প্রেগনেন্ট। কবিরাজ তার কাজ চালিয়ে যায়, মাটি খুঁড়ে বেশ কিছু তাবিজ বের করেন। সে বলে আরো অনেক কিছু নষ্ট করতে হবে। এর মাঝে এক রাতে সোমা স্বপ্ন দেখে একটা কালো অবয়ব তার ঘরে ঢুকে পড়েছে রমাকে। তখন সোমা রমাকে ডাকতে চেষ্টা করে, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ করতে পারছে না, হাত পা নাড়াতে পারছে না। অবয়বটা সোমার কাছে আসে, এবার আরেকটা অবয়ব আসে, এভাবে 4টা অবয়ব আসে। 4জন সোমার 4 হাত পা চেপে ধরে, আর এর মাঝে বিভৎস চেহারায় আরেকটা অবয়ব আসে, আর সেই অবয়বটা হচ্ছে তপুর মা। 4জন যখন সোমাকে ধরে রেখেছে, আর তখন তপুর মা সোমার পেটের দিকে তাকিয়ে থাকতে থাকতে এমন আক্রোশে ফেটে পড়ে যে তার হাতে থাকা ধারালো একটা ছুরি দিয়ে সোমার পেটের উপর কোপ বসিয়ে দেয়। কোপের পর কোপ, কোপাতে কোপাতে কোপাতেই থাকে, সে আর ক্ষান্ত হয় না। খানিকের মাঝে সোমার পেটটা চিরে ছিন্ন ভিন্ন করে ফেলে। ভীষণ আর্তনাদ করে ওঠে সোমা। এখন রমা সেই চিৎকারের শব্দ পায়, জেগে দেখে সোমা ছটফট করছে, তার ব্লিডিং হচ্ছে, পুরো বিছানা রক্তাক্ত হয়ে আছে। সোমা স্বপ্ন দেখছিল এতক্ষণ, কিন্তু বাস্তবিকভাবেই তার ব্লিডিং হচ্ছে। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায়। সোমারও শরীর খুবই খারাপ হয়ে যায়, তার শারীরিক অবস্থা খুবই অবনতি হয়, সে মৃত্যুশয্যায় চলে যায়। সেই কবিরাজ তার সবটুকু ক্ষমতা ব্যবহার করে জানতে পারে যে এর পিছনে তপু ছিল, এবং একটা সময় তপু নিজে সব কথা বলে। কাফনের কাপড়, চুল, উঠানের মাটি সব নষ্ট করে দেয়। একটা পর্যায়ে গিয়ে সোমা ধীরে ধীরে সুস্থ হয়, জীবনে বেঁচে যায়। তবে এখনো বেশ কিছু মানসিক সমস্যা রয়ে গেছে। ঠিক যখন সোমা বাসায় চলে আসে, এই সব ঘটনার জন্য তাকে পরিবার এবং সে এলাকার মানুষগুলো তার সঙ্গে খুব দূর ব্যবহার করতে থাকে। একটা পর্যায়ে সে জীবনে বেঁচে গেলেও এই ধাক্কাটা আর নিতে পারে না। সত্যি বলতে এখন সোমা সম্পূর্ণ মানসিক ভারসাম্যহীন। এই ছিল ঘটনা। ঘটনাটি আমার মামার কাছ থেকে শোনা প্রচণ্ড ভয়ের একটা ঘটনা। পরবর্তীতে আমি যখন ঘটনাটি লিখি তখন মামা আমাকে অনেক সাহায্য করেছে। সবার বোঝার জন্য আমি সুন্দরভাবে লিখতে চেষ্টা করেছি, পড়ে শোনালে অনেক খুশি হব। সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে। পুকুর পাড়টা খুব নির্জন আর অন্ধকার নেমে এসেছে সেখানে। পুকুরের অপর পাশে ঘন জঙ্গল থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। দিনের বেলাতে জঙ্গলের গাছপালার জন্য সূর্যের আলো ঠিক মতো পৌঁছায় না পুকুরে, তাই পুকুরের পানি কুচকুচে কালো, ঝিঝি পোকারা ডাকছে। রহমত শীষ বাজাতে বাজাতে পুকুরের পাড় দিয়ে হেঁটে বাড়িতে যাচ্ছিল। হঠাৎ দেখল পুকুর পাড়ে তাল গাছটার গোড়ায় কে যেন একটা বসে আছে। লোকটার কাছে গিয়ে রহমত জিজ্ঞাসা করল, কে আপনি? লোকটা মাথা তুলে রহমতের দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে গর্জন করল। লোকটার মুখে কোনো ঠোঁট ছিল না,
বড় বড় দাঁত কপাটি আর অগ্নি লাল চোখ দুটি দেখে ভয়ে সেখানেই হার্ট ফেল করে রহমত। আর বাড়ি ফিরল না সে। সারা রাত ধরে ওর বাবা ও গ্রামের লোকজন খুঁজলো, কিন্তু কোথাও পেল না তাকে, এমনকি পুকুর পাড়েও পেল না। অদ্ভুতভাবে রহমতের গায়েব হওয়ার 2 দিন বাদে রাতে ওই পুকুরে মাছ ধরতে গেল সাজু। টর্চের আলোয় ও দেখল যে পুকুরের কিনারায় বড় একটা বোয়াল মাছ। হঠাৎ চোখের পলকই উধাও হয়ে গেল মাছটা। একটু অবাক হলো সাজু, মাছটাকে খুঁজতে হাঁটু পানিতে নামলো। হঠাৎ ওর পায়ের তলা থেকে মাটি সরে গেল। পানিতে ভেসে উঠল ভয়ঙ্কর একটা মুখ। চিৎকার করলো সাজু, কিন্তু মুখ থেকে কোনো শব্দই বের হলো না। বেশিক্ষণ লাগলো না ওর পানিতে তলিয়ে যেতে। পরদিন সকালে লোকজন সাজুর টর্চ লাইটটা পুকুর পাড়ে খুঁজে পেল। তারপর থেকেই গ্রামের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এতদিন লোকজন ওই পুকুরটাকে অন্ধ পুকুর বলেই জানতো, কারণ ওই পুকুরের পানি কুচকুচে কালো আর ওই পুকুরের পানি কখনো সেচাও যায় না তাই। কিন্তু সাজু নিখোঁজ হওয়ার পর ওই পুকুরটাকে সবাই ভূতের পুকুর নামে অভিহিত করল। তার কিছুদিন বাদেই শহর থেকে ফিরে আসলো ফাহিম সাহেব। আসতে একটু রাত হয়ে গেল। সেই পুকুর পাড় দিয়ে হেঁটে বাড়িতে যাচ্ছিলেন। চারটা ভালোই আলো ছড়াচ্ছিল। তালগাছটার কাছে এসে দেখলেন তার 4 বছরের একমাত্র মেয়ে ঈশা গাছের গোড়ায় বসে খিলখিল করে হাসছে। অবাক হয়ে গেল ফাহিম সাহেব। মামুনি, তুমি এত রাতে এখানে কি করছো? ঈশা তখন পুকুর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে পুকুরে নেমে গেল। ফাহিম সাহেবও ঈশা ঈশা বলতে বলতে পুকুরে নেমে গেল। পুকুরে নেমে উনি বুঝতে পারলেন আসলে কত বড় ভুল করেছেন উনি। আগেই ভাবা উচিত ছিল তার মেয়ে এত রাতে পুকুর পাড়ে আসবে কেন, আর পুকুরেই বা নামবে কেন। কিন্তু এখন আর পুকুর থেকে উঠে আসার কোনো সুযোগ নেই তার। ঘাড় ঘুরিয়ে তাকালো ঈশারূপী মেয়েটা। একটু পানিতে ভিজছে না ওর দেহ। ফাহিম সাহেব তাকিয়ে দেখলেন ঈশার ফুটফুটে চেহারাটা মুহূর্তের মধ্যেই ভয়ঙ্কর আর নিষ্ঠুর পৈশাচিক চেহারায় রূপান্তরিত হয়ে গেল। পরদিন সকালে ফাহিম সাহেবের লাশটা পুকুর পাড়েই পাওয়া গেল। রহমত আর সাজুর মতো গায়েব হননি তিনি। চোখ দুটো উপড়ানো, গালে মাংস নেই, পুরো শরীরে বড় বড় দাঁত আর নখের ছাপ, হাত পা একদম থ্যাতলানো। বিভৎস লাশটা দেখে গ্রামবাসীরা হয়তো বুঝতে পেরেছে কতটা ভয়ঙ্কর আর নৃশংস অদৃশ্য এই ঘাতক শক্তিটা। কিন্তু কেন করছে এসব? কি চায় ওটা? ফাহিম সাহেবের লাশটাকে এনে বাড়ির উঠোনে রাখা হলো। কাকার লাশটা এক নজর দেখি দৌড়ে সেখান থেকে চলে আসলো দীপু। মন খারাপ করে বসে রইল করই গাছের গোড়ায়। ফাহিম সাহেব দীপুর একমাত্র কাকা। ঢাকা থেকে আসার সময় কিছু না কিছু নিয়ে আসে ওর জন্য। কাকার জন্য খুব কষ্ট লাগছে ওর। মনে মনে প্রতিশোধের জন্য দিশেহারা হয়ে যায় দীপু। কিন্তু গ্রামের সব থেকে বোকা ছেলেটা হলো দীপু। কখনো ওর দ্বারা কিছু হয় না। ও সবার সাথে মিশতে চায়, কিন্তু কেউ ওর সাথে মিশতেও চায় না। গ্রামের কোনো কাজে ওকে কেউ ডাকে না। ওর বাবা মাও ওর উপর বিরক্ত, তাই সবসময় মন মরা হয়ে বসে থাকে ও। কিন্তু আজও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। গ্রামবাসীর এই দুর্দিনে জীবন দিয়ে হলেও কিছু করবে। সন্ধ্যা নেমে এলো গ্রাম জুড়ে। পাখিরা যার যার নীড়ে ফিরে যাচ্ছে। ঘরে ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বলে উঠল। পুকুরের চারপাশে অন্ধকার। দীপু হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে আসলো। নীরবে এসে দাঁড়ালো পুকুরের পাড়ে। ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। চাঁদের অবয়বটা পুকুরের পানিতে হালকা ঢেউয়ে কাঁপছে। হঠাৎ দীপু দেখল তাল গাছের গোড়ায় একটা গরু ঘাস খাচ্ছে। একটু অবাক হলো, এই সন্ধ্যাবেলায় গরু এখানে ঘাস খাচ্ছে। সামনে এগিয়ে গেল দীপু। কাছাকাছি আসতেই দেখলো ওটা গরু নয়, ছোট কালো একটা বিড়াল। চোখগুলো জল জল করছে ওটার। আবারও অবাক হলো দীপু, গরুটা বিড়াল হলো কি করে? বিড়ালটা ওর দিকে তাকিয়ে পুকুরে লাফ দিল। পানির উপর কিছু দূর হেঁটে গিয়ে অদৃশ্য হয়ে গেল বিড়ালটা। হালকা আলো জ্বলে উঠল দীপুর হাতে ঝুলানো তাবিজটাতে। বুঝতে পারল তাবিজের গুণই বেঁচে গেছে এ যাত্রায়। মনে পড়ে গেল তাবিজটা দেওয়ার সময় সাধু বাবা বলেছিলেন, এই তাবিজটা তোমাকে রক্ষা করবে, সব বিপদ থেকে বাঁচাবে। হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসলো দীপু। চুপি চুপি একটা চোর আকবর আলীর বাড়িতে শীত কাটতে ঢুকলো।
আকবর আলী টের পেল। চোর চোর বলে চেঁচাতে লাগলো উনি। ঘর থেকে বের হয়ে চোরটা সোজা পুকুরের দিকে দৌড় দিল। আকবর আলী কিছু না ভেবে চোরের পিছনে দৌড় দিল, কিন্তু চোরটা পুকুরে যখন ঝাঁপ দিল আকবর আলী আর সেখানে গেলেন না। চোরটা ভাবছিল যে পুকুর সাঁতরে পার হয়ে জঙ্গল দিয়ে পালিয়ে যাবে, কিন্তু বুঝতে পারেনি পুকুরে ঝাঁপ দেওয়া থেকে আকবর আলীর হাতে ধরা পড়াটাই ওর জন্য ভালো ছিল। 20 মিনিট ধরে সাঁতরিয়ে ছোট পুকুরটা পার হতে পারছে না সে। যতই সামনের দিকে যাচ্ছে পুকুরটা যেন ততই বড় হচ্ছে। তখনই ভেসে উঠল ভয়ঙ্কর সেই বিভৎস মেয়ের চেহারাটা। পরদিন সকালে চোরের নিথর দেহটা পাওয়া গেল পুকুর পাড়ে। পুরো শরীরে নখ আর দাঁতের দাগ। লাশটা দেখেই বোঝা যায় কতটা কষ্ট দিয়ে মেরেছে এটাকে। খুব মায়া লাগলো দীপুর। চোখের কোণে জল চলে আসলো ওর। এ নিয়ে চারটা তরতাজা প্রাণ চলে গেল এই পুকুরটায়। সেদিন সাধু বাবার কুঠিরে গেল দীপু। সবকিছু খুলে বলল। সব শুনে তিনি বললেন, তুমি 2 দিন পরে আসবে, আর 2 দিন কেউ যেন পুকুর পাড়ে না যায়। দীপু বাড়িতে চলে আসলো। সেদিন বিকালে দীপুর সাথে দেখা হলো ওর বন্ধু মিঠুর। ওকে দেখেই মিঠু বলল, কিরে বোকা, তোকে না আজকাল দেখতেই পাওয়া যায় না, কই থাকিস? একটু কষ্ট পেল দীপু বোকা বলার কারণে, তবে কষ্টটা লুকিয়ে হেসেও বলল যে, দোস্ত আমি তো বাড়িতে থাকি, তুই এখন কই যাস? মিঠু বলল, একটু মহুয়ার সাথে দেখা করতে যাব। দীপু বলল, যেখানেই যাস যা, কিন্তু পুকুর পাড়ে যাস না বন্ধু। মিঠু হেসে বলল, আরে গাধা, পুকুর পাড়ে যাব কেন? তুই জ্ঞান না দিয়ে ভাগ এখান থেকে। দীপু চলে গেল। সন্ধ্যার পরে মিঠু মহুয়াদের বাড়ির পেছনে আম গাছের নিচে অপেক্ষা করছিল। কিছুক্ষণ বাদে মহুয়া আসলো, কিন্তু মিঠু মহুয়ার দিকে তাকিয়ে তো অবাক। এত সুন্দর লাগছে মহুয়াকে, দেখে চোখ ফেরাতে পারল না। 1 বছর ধরে মহুয়াকে দেখছে, অথচ মনে হচ্ছে আজই প্রথম মহুয়াকে দেখছে। ইশারায় মহুয়া মিঠুকে ওর পেছন পেছন আসতে বলল। ওর পেছন পেছন হাঁটতে লাগলো মিঠু। মহুয়া মিঠুকে পুকুরের পাড়ের দিকে নিয়ে যেতে লাগলো। পুকুর পাড়ে তাল গাছটার গোড়ায় গিয়ে দাঁড়ালো মহুয়া। কেউ নেই আশেপাশে। মিঠুর হাতে হাত রাখলো মহুয়া। মিষ্টি সুরে বলল, চলো জঙ্গলে যাই, ওখানে কেউ যাবেও না আর দেখবেও না। মিঠুর কথা শুনে মনে মনে আনন্দে নেচে উঠল। হাঁটতে শুরু করলো মহুয়ার সাথে। জঙ্গলের একটু ভেতর ঢুকে একে অপরকে জড়িয়ে ধরলো ওরা। আর তখনই পুকুর থেকে উঠে আসলো মেয়েটি। বিভৎস চেহারার মেয়েটার মিঠু আর মহুয়ার দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়, ওরা ওদের জায়গা থেকে এক চুলও নড়তে পারছে না আর চিৎকারও করতে পারছে না। কাছাকাছি চলে আসলো ওটা, আর তখনই হঠাৎ মাঝখানে এসে দাঁড়ালো দীপু। থেমে গেল মেয়েটা। এক নজর দীপুর দিকে তাকিয়ে অদৃশ্য হয়ে গেল। দীপু ধমক দিয়ে বলল, কিরে মিঠু, তোকে না বলেছিলাম যে পুকুর পাড়ে না আসতে? মিঠু আমতা করে বলল, দোস্ত কেমন জানি একটা ঘোরের মধ্যে ছিলাম। মহুয়া বলল, আমারও একই অবস্থা হয়েছিল দীপু ভাই। দীপু ব্যঙ্গ করে বলল, হ্যাঁ বুঝেছি, কিসের ঘোরের মধ্যে ছিলেন আপনারা, এখন চল তাড়াতাড়ি এখান থেকে। যেতে যেতে মিঠু বলল, দীপু কত অপমান করেছি তোকে, কত বাজে কথা বলেছি, আমাকে মাফ করে দিস, আজকে তোর জন্যই আমরা বেঁচে গেছি। তুই আসলে খুব সাহসী আর খুব ভালো ছেলে। দীপুর কাজ চাপড়ে দিল মিঠু। মনে মনে খুব খুশি হলো দীপু। 2 দিন বাদে সাধু বাবার কাছে আবার গেল দীপু। সাধু বাবা ওকে একটা তাবিজ দিয়ে বলল, তোমাদের গ্রামের উপর দুষ্ট আত্মার নজর পড়েছে। তোমাকে আজ রাতে পুকুরের অপর পাশে জঙ্গলের পরে যে কবরস্থানটা আছে সেখানে যেতে হবে। যে কোনো একটা কবর থেকে এক টুকরো কাফনের কাপড় এনে ওই তাবিজটাকে মুড়িয়ে পুকুরে ফেলে দিতে হবে। তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে, অর্থাৎ দুষ্ট আত্মাটা চলে যাবে। কিন্তু বিপদ আছে অনেক। তবে যত যাই কিছু হোক না কেন, তুমি যাওয়ার পথে একবারও পেছনে ফিরে তাকাবে না, আর পুকুরে তাবিজটা ফেলার আগে কোনো কথাও বলবে না, পারবে? দীপু বলল, যতই বিপদ আসুক না কেন, আমি গ্রামবাসীর জন্য আমার জীবন দিয়ে হলেও কাজটা করব। গভীর রাত, চারিদিকে পিনপতন নীরবতা। তাবিজটা নিয়ে পুকুর পাড়ে চলে আসলো দীপু। জঙ্গলের দিকে হাঁটতে লাগলো।
ঝড় তুফান কিছু নেই, অথচ দীপুর কাছে মনে হলো পেছনের সবকিছু প্রচণ্ড বাতাসে ভেঙে চলে যাচ্ছে। শো শো করে বাতাস বইছে, উতলে উঠছে পুকুরের পানি। দীপু কোনো দিকে না তাকিয়ে সোজা হাঁটছে। ও জঙ্গলের কাছে চলে আসলো, আর তখন পেছন থেকে কে যেন ফিস ফিস করে বলল, দীপু পিছনে তাকাও, যেও না তুমি, যা চাও তাই দিব, এই গ্রামের জমিদার বানিয়ে দেব তোমাকে। দীপু সে কথায় কোনো কান না দিয়ে সোজা হাঁটতে লাগলো। জঙ্গলের ভেতর ঢুকে গেল। জঙ্গলটা পার হলেই কবরস্থান। জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছে ও। হঠাৎ দেখলো সামনে একটা গাছে মিঠু ঝুলছে, চোখগুলো খোলা, জিব্বা বের করা। থামলো না দীপু, সামনে এগিয়ে গেল। কিছুদূর সামনে আরেকটা গাছে ঝুলছে মহুয়ার লাশ, তারপরের গাছে ঝুলছে দীপুর মায়ের লাশ। তারপরেও থামলো না দীপু, এগিয়ে গেল সামনের দিকে। বারবার পেছনে তাকাতে ওর খুব ইচ্ছে করছে, তবে ও জানে যে সবই বিভৎস এই চেহারার ভেলকি। ভয় ওর বুক কাঁপছে। সমস্ত সাহস সঞ্চয় করে ও সামনের দিকে এগিয়ে গেল। জঙ্গলটা পার হয়ে গেল, কবরস্থানে ঢুকলো। একটা নতুন কবর খুঁজছিল, পেয়ে গেল। কবরটা খুঁড়ে লাশটার মাথার দিক থেকে একটু কাফনের কাপড় কেটে নিল, আগের মতো মাটি দিয়ে কবরটাকে ভরে দিল। এতটা পথ আসতে অনেকটা হাঁফিয়ে গেল দীপু, একটু জিরিয়ে নিল। ওর কাছে মনে হলো কবরস্থানের সব লাশ ওর দিকে তাকিয়ে আছে। আবার হাঁটতে লাগলো দীপু। হাঁটতে হাঁটতে তাবিজটাকে কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে ভালো মতো বেঁধে নিল। কবরস্থানটা পার হয়ে জঙ্গলে ঢুকে গেল। অর্ধেকটা জঙ্গলে চলে এসেছে, তখন দেখলো জঙ্গলের বড় বড় সমস্ত গাছে ঝুলছে ওর নিজের মৃতদেহ, চোখ খোলা, জিহ্বা বের করা। থমকে দাঁড়ালো দীপু। পেছনে মনে হচ্ছে হাজার হাজার লাশ, গাছপালা সব ভেঙে ওর দিকে এগিয়ে আসছে। মনে হয় ওর পায়ে কে যেন পাথর বেঁধে দিয়েছে। হাঁটতে খুব কষ্ট হচ্ছে ওর। একটু একটু করে সামনের দিকে এগোতে লাগলো। পেছন থেকে বাতাসে ভেসে আসতে লাগলো হাজারো ডাক, দীপু দীপু। কোনো দিকে না তাকিয়ে ও সোজা হাঁটতে লাগলো। অনেক কষ্টে পুকুর পাড়ে পৌঁছালো। তাবিজটাকে ছুঁড়ে মারল পুকুরে। শেষবারের মতো পানিতে ভেসে উঠল সেই মেয়েটার ভয়ঙ্কর বিভৎস চেহারাটা। হালকা ঢেউয়ে ধীরে ধীরে পানিতে মিলিয়ে গেল চেহারাটা। দীর্ঘশ্বাস ফেলে পুকুর পাড়ে বসে পড়ল দীপু। বুক তখনও ওর ভয়ে কাঁপছে, পুরো শরীর ঘামে ভিজে গেছে। আকাশের দিকে তাকালো, চাঁদের উপর থেকে সরে গেছে ভয়াল ছায়াটা। তখনই শূন্যে ভেসে উঠল রহমত, সাজু আর ফাহিম সাহেবের হাসি মাখা মুখ। ওদেরকে দেখে খুব খুশি হলো দীপু। ধীরে ধীরে মিলিয়ে গেল চেহারাগুলো। উঠে দাঁড়ালো দীপু, বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিছুদূর যেতেই দেখলো পথের মাঝে দাঁড়িয়ে আছে ওর মা, বাবা, মিঠু সহ সকল গ্রামবাসী। মিঠু এসে জড়িয়ে ধরে বলল, দোস্ত, আমি আজকে তোর পেছনে পেছনে গিয়েছিলাম সাধু বাবার কাছে। সবকিছু শুনেছি আমি। গ্রামের সবাইকে বলে দিয়েছি তোর কথা, এখন বাকিটা তুই বল। দীপু তখন সবকিছু খুলে বলল। সবকিছু শুনে গ্রামবাসীরা খুব খুশি হলো এবং দীপুকে গ্রামের সব থেকে সাহসী ছেলে হিসেবে সবাই অভিহিত করল। এই ঘটনাটি আমার নানু ভাইকে নিয়ে। আমার নানু ভাইয়ের বয়স তখন ছিল সবে মাত্র 18 কি 19। তিনি তখন পড়াশোনা করতেন এবং তিনি পড়াশোনা করতেন একটি নামকরা মাদ্রাসায়। মাদ্রাসাটির নাম আমি এই সময় উল্লেখ করতে পারছি না। যাই হোক, এটি আমি বলে রাখি যে এটি বগুড়ার একটি স্বনামধন্য মাদ্রাসা। এটি বগুড়ার যে বাস স্ট্যান্ড আছে তার পাশেই অবস্থিত। যাই হোক, আমি পুরো জিনিসটা খুলে বলছি না, না হলে সবাই বুঝতে পারবে। তিনি তখন সেই মাদ্রাসায় পড়াশোনা করতেন। তো পড়াশোনা করার অবস্থায় সেখানে তাকে থাকতে হতো। তো তিনি তখন হাফেজি শুরু করেছেন, মানে কোরআন শরীফ খতম করবেন, তো কোরআন শরীফ মুখস্থ করা শুরু করেছেন। তখন সম্ভবত তিনি 10 পাড়ায় গিয়েছেন। চলাচলে যাই হোক, ঘটনাটি ঘটে ঈদের কিছু কয়েকদিন পরের সময়, ছুটির পর। আমার নানু ভাই ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন এবং ছুটি কাটিয়ে
মাদ্রাসায় চলে যান এবং তার 2-3 দিন পরে এই ঘটনাটি ঘটে। তিনি আমাকে বলেছিলেন যে তখন নাকি ঈদে কয়েকজন ছাত্র মানে ঈদ শেষ করে মাদ্রাসায় পৌঁছেছে। তার সাথে 44 জন ছাত্র ছিল যারা একসাথে কোরআন শরীফ খতম দিচ্ছিল, কিন্তু সেই সময় সবেমাত্র আমার নানু সহ 18 থেকে 20 জন এসেছে। যাই হোক, ঘটনাটি আমার নানু যেদিন যায় সেদিন কোনো ঘটনা ঘটেনি। তো দ্বিতীয় দিন মূলত ঘটনাটি ঘটে। সে সময়ে আমার নানু লক্ষ্য করেন, তখন তো মাদ্রাসায় থাকতেন, আমার নানু তখন লক্ষ্য করেন তিনি করতেন কি, তার একটা অভ্যাস ছিল, তিনি রাত 1-2টার দিকে তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। তো সে সময় থেকে তো তিনি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওঠেন। সে সময় যখন তিনি ওঠেন তখন তিনি দেখেন তার সাথে তার আগে আরো একজন উঠেছে এবং সম্ভবত 2টার দিকে একজন উঠেছে এবং তাহাজ্জুদের নামাজ আদায় করছে। পরবর্তীতে এটি দেখার পর নানু স্বাভাবিকই মনে করেন, বেশি কিছু মনে করেন না, কিন্তু সেখানে একটি মানে অন্যরকম দৃশ্য, মানে পরিবেশটা খুব শীতল, যদিও বা কোনো আশেপাশে কোনো বাতাস টাতাস ছিল না এবং ছেলেটিকে অপরিচিত লাগছিল। তো যাই হোক, নানু উজু করলেন, উজু করে তার পাশেই একটু কাছাকাছি গিয়ে নামাজ শুরু করলেন। নামাজ শুরু করে নানু প্রথম সেজদা দিলেন, প্রথম রাকাত আদায় করলেন এবং দ্বিতীয় রাকাতে তিনি যখন সেজদায় গেলেন, তিনি সে সময় তার সামনেই ছিল বালকটি। যাই হোক, সেজদা থেকে উঠে তিনি লক্ষ্য করলেন সেখানে আর সে নেই। যাই হোক, নানু একটু নার্ভাস হয়ে যায়, কিন্তু এটি বেশি আমলে নেয়নি যে না হয়তো উঠে চলে গেছে। কিন্তু উঠে যে চলে যাবে, একজন মানুষ নামাজে বসলে আশেপাশে কেউ চলে গেলে এরা আসলে বোঝা যায় যে একজন মানুষ হেঁটে চলে গেল। কিন্তু আমার নানু ভাই এ ধরনের কোনো সিমটম বা এ ধরনের কোনো শব্দ বা ইশারা বা এ ধরনের কোনো কিছুই তিনি টের পান। যাই হোক, নানু ভাই তারপরও এটি স্বাভাবিকভাবেই নেন, বেশি ভয় বা বেশি সমস্যা নানু ভাইয়ের হয়নি, তিনি স্বাভাবিকভাবেই নেন। তিনি তারপর নামাজ শেষ করে কিছু তসবিহ পাঠ করে তিনি রুমে চলে যান এবং পরের দিন রাসেল ভাই ঘটনাটি ঘটে, তিনি ঘুম থেকে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠলেন। মানে সারাদিনই ঠিকঠাক ছিল, তিনি ওই ছেলেকে আর সারাদিন দেখতে পাননি এবং পরের দিন তিনি যখন উঠলেন ঘুম থেকে, তিনি দেখলেন ওই ছেলেটি মানে মাদ্রাসারই না, তিনি আসলে লক্ষ্য করলেন ওই ছেলেটি হঠাৎ করে উঠে তিনি হঠাৎ করে দেখলেন ওই ছেলেটি বাহির থেকে আসছে। বাহির থেকে কোথায় আসছে, যেখানে কোনো মাদ্রাসার ঘর নেই, সেই ছেলেটি সেই পাশ থেকে আসছে। তিনি আসলে বিষয়টি সেভাবে আজকে একটু লক্ষ্য করলেন যে আসলে তিনি কোথা থেকে আসলেন। তারপর যাই হোক, নানু ভাই রুমে চলে গেলেন এবং ছেলেটি যথারীতি নামাজ যেখানে পড়া হয় সেখানে গিয়ে নামাজ পড়লো এবং নানু ভাই তার পিছু পিছু গিয়ে উজু করে তার সাথে নামাজ পড়তে বসলেন। রাসেল ভাই আজকেও সেম ঘটনা ঘটেছে। মানে এভাবেই তিনি যখন সেজদা দিতে গিয়েছিলেন 3য় নাম্বার, তখন তিনি দেখতে পান ছেলেটা সেখানে নেই। যাই হোক, তিনি সেদিন আর বেশি কিছু মনে করেননি। তিনি সেদিন একটু মোটামুটি বেশি, গতদিনের থেকে একটু বেশি ভয় পান, কিন্তু যাই হোক তিনি এটা কাউকে বলেননি এবং তিনি এর রহস্য উদ্ঘাটন করার জন্য যথেষ্ট পরিকর ছিলেন। যাই হোক, সেদিন সেভাবেই কেটে যায় এবং পরবর্তী দিন আমার নানু ভাই করেন কি, তার আরো 2 জন বন্ধুকে নিয়ে তার আরো 2 জন বন্ধুকে এই বিষয়টি শেয়ার করার পর তিনি যে সময় মানে গত 2 দিন যে সময়ে ওই ছেলেটি নামাজ পড়তে এসেছিল, তিনি সেই সময় রেডি থাকেন এবং করেন কি, তিনি যেদিক দিয়ে আসছিল তার কয়েক জায়গায় মানে এক জায়গায় মানে 3 জায়গায় 3 জনকে দাঁড় করিয়ে রাখেন। যাই হোক, 3 জায়গায় 3 জন দাঁড়িয়ে থাকে, আসলে দেখার চেষ্টা করছিল যে ছেলেটা কই থেকে আসছে এত রাতে, যে মাদ্রাসায়
দরজা চারপাশ বন্ধ থাকে, তাহলে এই ছেলেটা আসছে কই থেকে? হ্যাঁ, যাই হোক, তখন তিনজন তিন জায়গায় থাকে যে দেখার জন্য যে কখন কোথায় কোন কোন পাশ দিয়ে ছেলেটি আসে। আমার নানু থাকে করিডোরের পাশে এবং একজন থাকে মাঠের এক কোণে, আরেকজন থাকে আরেকটু সামনে। হ্যাঁ, তিনজন তিন জায়গায় থাকে। তো হঠাৎ করেই সময় হয়ে যায় এবং ছেলেটি করে কি, হঠাৎ করেই মানে দেখা যাচ্ছে যে সে বিশাল বড় দেওয়াল ছিল, সেটা টপকানো কোনোভাবেই সম্ভব ছিল না। সে বাতাসে ভাসছে এবং বাতাস থেকে হুট করে উপর থেকে নেমে আসলো। আসলে এই বিষয়টি দেখে প্রথম যে বন্ধুটি ছিল সে বন্ধুটি খুবই ভয় পেয়ে যায়। হ্যাঁ, এবং চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে কোনো আওয়াজ করে না, সে একদম লুকিয়ে যায় যেন তাকে দেখা না যায়। এরপরে হয় কি, 2 নাম্বার যে বন্ধুটা যে মাঠের পাশে দাঁড়িয়েছিল সেও এই বিষয়টি লক্ষ্য করে। লক্ষ্য করার পর সে মানে বিষয়টি আর কি নিতে পারে না যে এটা কি হলো, যে এই ছেলেটা এভাবে নেমে আসলো। তো এটা দেখার পর সাথে সাথেই সে চিৎকার দিয়ে ওঠে। এটি দেখার সাথে সাথে আমার নানু ভাই দৌড়ে যায় এবং আমার নানু ভাইকে যে পড়াতেন হুজুর, সেই হুজুর মানে আরো ঘুম ভেঙে যায়, যেহেতু এটি বেশি সময় হয়নি তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের নামাজ পড়তেন, তিনিও উঠে যান এবং মাদ্রাসার আরো কয়েকজন ছাত্র উঠে যায়। তারা বাইরে যায়। বাইরে যাওয়ার পর আসলে বিষয়টি দেখার চেষ্টা করে যে কি হয়েছে, কেন চিল্লালো। এবং আমার নানু ভাই তার বন্ধুর কাছে যায় যে বন্ধুটি চিল্লালো এবং তারা তিনজন মানে এরা ততক্ষণে আসেনি, কিন্তু এরা তিনজন দেখছে যে ওই বালকটি খুবই উজ্জ্বল হয়ে গিয়েছে, খুবই জলজল করতেছে, চেহারা নুরানি হয়ে গিয়েছে এবং তারা মানে সম্ভবত জিনই হবে আর কি। জিনটি মানে যে ছেলেটি দেখে জোরে আওয়াজ করছে বা চিল্লাইছে, হ্যাঁ, তাকে দেখে খুবই রাগান্বিত হয়েছে এবং তিনি মুহূর্তের মধ্যে সেখানে মাটিতে দাঁড়িয়েছিলেন, তিনি বাতাস থেকে মাটিতে দাঁড়িয়েছিলেন, হঠাৎ করে আকাশে উড়ে গেলেন এবং মানে হঠাৎ করে এত তাড়াতাড়ি উড়ে গেলেন যেটি কল্পনারও বাইরে। তারপর আকাশে উড়ে গেলেন এবং সেখান থেকে এত গতিতে চলে গেলেন যেটি আর কি বলার বাহিরে। যাই হোক, রাসেল ভাই পরবর্তীতে আমার নানু এই বিষয়টির সরাসরি সম্মুখীন হন এবং তিনি পরবর্তীতে সম্পূর্ণ ঘটনা তার হুজুরকে খুলে বলেন এবং তার হুজুর সম্পূর্ণ ঘটনাটি শুনে এবং তার হুজুর আমার নানু ভাইকে এবং তার বন্ধুদের একটা পরামর্শ দেন যে মূলত যে দিনটি এসেছিল এই দিনটি ছিল ভালো দিন। সে সবসময় তাহাজ্জুদের নামাজ আদায় করতো, কিন্তু তোমরা যেটা করছো এটা ঠিক করোনি। হ্যাঁ, তাকে তার মতো ছেড়ে দেওয়া উচিত ছিল, কারণ সে এখানে নামাজ পড়তো, সে কারো ক্ষতি করতে চায়নি। হ্যাঁ, তো পরবর্তীতে রাসেল ভাই আমার নানু এটি শুনে খুবই কষ্ট পান যে আসলে আমার জন্য একটা ঘটনা ঘটলো। যাই হোক, তিনি পরবর্তীতে আর সে ধরনের অনেক ঘটনা ঘটলেও সে ধরনের আর ভুরুকে পড়েনি বা সেখানে না গোলানি। যাই হোক, পরবর্তীতে সেই ছেলেটিকে আর সেই মাদ্রাসায় দেখা যায় না। সে ছেলেটি তখনই সেখান থেকে চলে যায়, আর কোনোদিন আসেনি। তো রাসেল ভাই, আমার নানু ভাই এভাবেই ঘটনাটি বলেছিলেন, মানে আমার কাছে শেয়ার করেছিলেন। আমি স্বাভাবিকভাবেই ঘটনাটি আপনার কাছে শেয়ার করলাম। যাই হোক, আমার নানু ভাই সেই বগুড়ায় মানে সেই মাদ্রাসায় আরো অনেক ঘটনা ঘটেছে। মাদ্রাসা যেহেতু বিশাল ছিল, মাদ্রাসায় অনেক ধরনের অনেক রকম ঘটনা ঘটেছে। হ্যাঁ, আমার কাছে আরো অনেক ঘটনা আছে। আসলে আমার যদি ঘটনাটি আপনার পছন্দ হয়ে থাকে, আপনার যদি মনে হয় যে এরকম ঘটনা আরো শুনবেন, তাহলে আমাকে দয়া করে জানাবেন, আমি আপনাকে ঘটনা অবশ্যই পাঠাবো। তো রাসেল ভাই, আমি এখানেই আমার ঘটনা আজকে শেষ করছি। আমার জন্য দোয়া করবেন, আমার নানুর জন্য দোয়া করবেন। আমার নানু মারা গিয়েছে, তার জন্য দোয়া করবেন। সবাইকে সালাম জানিয়ে, আসসালামু আলাইকুম, সবাইকে সালাম জানিয়ে আমি আমার ঘটনাটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।